আচ্ছা, দেখতে দেখতে আমরা একদম ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার কাছাকাছি সময়ে পৌঁছে গেছি। আগামী ২৭ নভেম্বর ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা। এবং আমরা যদি ধরে রাখি সামনে যখন ৫০তম বিসিএস প্রিলি হবে, প্রিলির পরেও লিখিতের জন্য সময়টা কিন্তু খুব কম পাওয়া যাবে। তো এখন আমাদের হাতে যাদের সময় আছে তাদের উচিত হবে যে লিখিত প্রস্তুতি কিছুটা এগিয়ে রাখা। যারা কিনা প্রিলির প্রস্তুতি শেষ করে রেখেছেন এর আগে, তাদের এখন ওয়াইজ ডিসিশন হবে যে লিখিত প্রস্তুতি কিছুটা এগিয়ে রাখা। তো সেই জায়গা থেকে আমি বলি যে বাংলাদেশ বিষয়গুলি এমন একটা সাবজেক্ট, এখানে প্রিলি এবং লিখিত প্রস্তুতি চাইলে একসাথে এগিয়ে রাখা যায়। কারণ এটা এর সিলেবাসটাই এরকম, মানে সিলেবাসের মধ্যে আমরা যতটুকু প্রিলিতে পড়েছি ওই প্রিলির পড়াটুকুই মোটামুটি একটু বিশদ পড়লে ওটা রিটেনের জন্য হয়ে যায়। এক্সট্রা এফোর্ট যে খুব একটা দিতে হয় বাংলাদেশ বিষয়গুলির জন্য তেমন কিন্তু না। ইভেন যারা ৪৭তম বিসিএস প্রিলি টিকলেন, টিকে যারা রিটেন এখন দিবেন সামনে, তাদের জন্য কিন্তু বাংলাদেশ বিষয়গুলির পড়া কিন্তু তুলনামূলক কম। এখানে যদি আপনি বাংলাদেশ বিষয়গুলির পড়া অনেক বেশি পড়েনও, বাজারের যে একটা মোটা বই আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই একটা আলাদা আলাদা করে মোটা বই আছে, ওই পুরো মোটা বই পড়েও যতটুকু আপনি কমন পাবেন, ওই মোটা বই পড়লেও কিন্তু আপনি ১০০-র মধ্যে ১০০ কমন পাবেন না। ওখানে আপনার হয়তো সর্বোচ্চ 70 থেকে 80% কমন আসতে পারে সর্বোচ্চ, এটাই কিন্তু থাকে। তো এর বেশি যদি 70%ও কমন থাকে, আপনার কিন্তু বানায় ওটা বাংলাদেশ বিষয়গুলিকে 100% লিখে লিখে আসতে হয়, এই কাজটা করতে হয়। আবার আপনি যদি শর্ট সাজেশন বা আমি যতটুকু দেখাই দিই, এটুকু পড়লেও কিন্তু 60 থেকে 70% নাম্বার কমন পাবেন, এইটুকু কিন্তু পাওয়া যায়। এবং এটাই মোটামুটি আইডিয়াল, যে 70% নাম্বার কমন পাওয়া এটাই আইডিয়াল ধরতে পারেন। আর এর বাইরে যতটুকু আনকমন প্রশ্ন থাকে, ওই আনকমন কিন্তু লেখা যায় যদি আপনার আগের অভিজ্ঞতা থাকে, মানে প্রিলির সময় যা পড়েছেন ওই পড়ার একটা অভিজ্ঞতা থাকে, আর ম্যাচুরিটি যে লেভেল থাকে সেটা, আর সাথে পত্রপত্রিকা যদি পড়ার অভ্যাস থাকে সেটাও আপনাকে হেল্প করে। তো বিভিন্নভাবে চোখ কান খোলা রাখলে বাংলাদেশ বিষয়গুলি অ্যান্সারটা করা যায়। তো আমরা যদি বাংলাদেশ বিষয়গুলিকে আমরা লিখিত পরীক্ষাতে মোটামুটি ৩টা শর্ট সাজেশনে এটা আমরা ভাগ করেছি। তার মধ্যে এই সাজেশনগুলো অলরেডি দেওয়া হয়েছে উত্তর সহ। আগে শুধু শর্ট সাজেশন ছিল আর উত্তরের জন্য আলাদা পিডিএফ গুলো দেওয়া ছিল। সেটা একটা বড় একটা সিলেবাস ছিল। বড় সিলেবাস বলতে এগুলো পড়তে মোটামুটি যথেষ্ট যখন সময় পাওয়া যায় তখন ওইটার জন্য ছিল। যে লিখিতের জন্য আমরা মোটামুটি ৪-৫ মাস সময় পাচ্ছি, তখনকার ক্ষেত্রে ওগুলো প্রযোজ্য হয়। এখন যেহেতু আমরা অত সময় পাচ্ছি না, একদম এই সময়টাতে আমরা যদি দেখি যে আমরা ৪৭-এর জন্য খুব কম সময় পেয়েছি। আবার অনেকে আমরা আশা করেছিলাম এরকম হয়তোবা ৪৭-এর জন্য একটা ভালো সময় আমাদের দিবে। কিন্তু সেটা কিন্তু দেয়নি। তাহলে এইজন্য এই সময়টাতে যতটা কম পড়া যায়, অন্ততপক্ষে শর্ট সাজেশনের মধ্যে যা আছে এইটুকু যদি আপনারা রিডিং দিয়ে যেতে পারেন, এইটা ট্রাই করতে হবে। ঠিক আছে? এমন না যে আপনি মুখস্থ করা শুরু করবেন এখন। এখন কোনো মুখস্থ করা যাবে না। ১ম কথা হলো এইটা। এই শর্ট সাজেশনে যা আছে সেটা রিভিউ, মানে একদম রিডিং দিয়ে যাবেন। বারবার রিডিং দিবেন। বাংলাদেশ বিষয়গুলির এমন কিছু নাই। হ্যাঁ, আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে কনসেপ্ট ক্লিয়ারের জন্য ওটা একটু ভালো করে পড়তে হয়। কিন্তু বাংলাদেশ বিষয়গুলির এমন কিছু নাই যেটা আপনার একদম ধরে ধরে মুখস্থ করতে হবে। এমন কোনো বিষয়ই নাই। এটা পুরোটা রিডিং দিয়ে যাবেন। লেখার ক্ষেত্রে যদি স্ট্র্যাটেজি কিছু ফলো করতে হয় সেই জিনিসগুলো খেয়াল করবেন। আর এখানে পিডিএফ এর মধ্যেও কিন্তু একটা উপস্থাপনের একটা ব্যাপার আছে। সেগুলো যেভাবে উপস্থাপন করা হয়েছে মোটামুটি ওইভাবে উপস্থাপন করার ট্রাই করবেন। হাতের লেখাটা যদি এরকম হয়। যেমন এখানে কিন্তু বুলেট পয়েন্ট দিয়ে উপস্থাপন করা হয়েছে। এটাও একটা বিষয় যে আপনি এটা দ্বারা দেখে বুঝতে পারবেন যে আপনি কোনভাবে কিভাবে উপস্থাপন করবেন। ওকে। তাহলে দেখেন শর্ট সাজেশনের মধ্যে কি, কি জিনিস পার্ট 1 এর মধ্যে আমরা কি, কি জিনিস আলোচনা করেছি। এখানে মোটামুটি শর্ট সাজেশনের মধ্যে আমরা কোনগুলো নিয়ে এসেছি? বিগত বিগত সালের প্রশ্ন যেগুলো সেট হয়েছে ইতিপূর্বে, সেই প্রশ্নগুলো আমরা টপিক ওয়াইজ, প্রথমে হচ্ছে অধ্যায় ওয়াইজ, তারপরে এখানে টপিক ওয়াইজ আমরা ভাগ করেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিসিএস এর প্রশ্নগুলো কতগুলো সালে আসছে। এই একই ধরনের প্রশ্ন। তারপরে এখান থেকে যদি মনে হয় যে নতুন প্রশ্ন যেটা সামনে বিসিএস এ অ্যাড হইতে পারে, তো সেরকম নতুন প্রশ্ন আমরা অ্যাড করেছি এখানে। সাথে যে সাম্প্রতিক বাংলাদেশের যে পরিবর্তিত প্রেক্ষাপট, এখান থেকে যে ঘটনাগুলো ঘটেছে, জুলাই বিপ্লব বলেন, তারপর জুলাই সনদ বলেন, তারপরে নির্বাচন ব্যবস্থা নিয়ে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, পিয়ার পদ্ধতি হচ্ছে, তারপরে সাংবিধানিক সংস্কার পদ্ধতি, নানা ধরনের কথা হচ্ছে, সেগুলোও কিন্তু এখানে আছে। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পররাষ্ট্রনীতি, সবগুলোই কিন্তু এখানে আপডেট করা আছে। কোন জায়গা থেকে কোনটা আসবে না আসবে সেটা তো আমরা জানি না, কিন্তু সাম্প্রতিক সময়ের বিবেচনায় আমাদের যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে ইনকর্পোরেট করা আছে, যেটা কিন্তু প্রিভিয়াস সালগুলোতে আসে নাই, সেটা আপনারা জানেন। তাহলে দেখেন এই প্রশ্নটা খুবই কমন, যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভূপ্রকৃতির বর্ণনা দিন।
তো এক বাক্যে যদি বলি যে ভৌগোলিক অবস্থানের ভূপ্রকৃতি একবারে শিখতে হবে, এটা কিন্তু আমরা দেখেন ভূগোল পার্টের মধ্যে পড়েছি। ভূগোল আমরা যখন প্রিলির প্রস্তুতি নিয়েছি তখন ভূগোলের মধ্যে কিন্তু এটা পড়ে ফেলেছি। তাহলে এখানে যতগুলো প্রশ্ন আছে এর সব প্রশ্নের উত্তর একসাথে এখানে সংক্ষেপে দেওয়া আছে। তো অবস্থানটা এইভাবে। ডেফিনেটলি এগুলোর ক্ষেত্রে কি হবে, আপনি একটা ম্যাপ আঁকানোর ট্রাই করবেন যদি ম্যাপ ভালো পারেন। ঠিক আছে, বাংলাদেশের একটা সুন্দর একটা ম্যাপ দিয়ে দিবেন। তো যারা কিনা ম্যাপ ভালো পারেন তারা ডেফিনেটলি ম্যাপ ড্র করবেন, আর যারা মোটামুটি পারেন তারা চেষ্টা করবেন একটু ভালো করার জন্য। আর যারা একদমই পারেন না তারা আবার এটা নিয়ে টেনশন করে না যে ম্যাপ না পারলে হয়তো বা আমার সবকিছু শেষ হয়ে গেল, ব্যাপারটা এরকম না। অনেকের লিমিটেশন থাকতেই পারে। যদি মনে হয় যে ম্যাপ আপনি পারছেন না বা ম্যাপের আপনার ওই ধরনের কখনো ট্রাই করেন নাই বা সামনে এখন ট্রাই করবেন না, বা ট্রাই করলেও আপনার ম্যাপ খুব ভালো হয় না, তার জন্য যে খুব একটা টেনশন করতে হবে এমন না, ম্যাপ না আঁকেও আপনি ক্যাডার হতে পারবেন। ঠিক আছে, ম্যাপ দিলে 2-1 নাম্বার একটু এক্সট্রা পুরো খাতার উপর বাড়বে, ডেফিনেটলি এটা আবার একসময় প্রিফার করে। কিন্তু অন্যদিকে যদি আপনার ভালো নাম্বার পান সেক্ষেত্রে আবার এটা সমস্যা হয় না। তা আপনার যে জায়গায় আপনার স্ট্রং জোন সেই জায়গায় আপনার ফোকাস করতে হবে। তাহলে এখানে অবস্থান, আয়তন, সীমানা যেভাবে আমরা আগে পড়েছি ভূগোলের মধ্যে সেইগুলোই আছে, সেগুলোই উপস্থাপন করবেন। দেন ভূপ্রকৃতির শ্রেণী বিভাগ, এখানেও কিন্তু একই অবস্থা। দেখেন টারশিয়ারি যুগের পাহাড়, প্লাস্টোসিন যুগের পাহাড় এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই আয়তন কোনটার কত অংশ এটা কিন্তু আমরা প্রিলিতেই পড়েছি। বৈশিষ্ট্যের মধ্যেও যদি যান এখানে এক্সট্রা করে বৈশিষ্ট্য দেওয়া আছে যতটুকু আপনার পড়ে মনে থাকে। এবং এখানে যা যা আছে লাইন বাই লাইন যে পড়ে মুখস্থ করতে হবে এমন না, রিডিং রিডিং দেন সাথে। এখানে কিন্তু আপনি প্রিলিতেই পড়েছেন কিছু তথ্য। এখন প্রিলিতে আপনি কি তথ্য পড়েছেন সেটা তো আমি জানি না, কারণ আপনার ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে। ঠিক আছে, আমি যা পড়েছি প্রিলির জন্য এইগুলোর বৈশিষ্ট্য আপনি সেটা নাও পড়তে পারেন। তো আপনি যেটা পড়েছেন সেটাই আপনি লিখে নেন, সেটাই আপনি এখন রিভিশন করেন, সেটাই এনাফ। দেন তাহলে দেখেন এখানে কিন্তু খুব বেশি তথ্য আনা হয়নি। মানে আপনি এই প্রশ্নের উত্তর যদি ছোট হয় বা বড় হয়, মানে নাম্বার যদি কম থাকে বা বেশি থাকে, সেটা সেই অনুসারে আপনি এটা বড় করার ট্রাই করবেন। ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমাদের সময় কম আর পড়ার জন্য কিন্তু খুব অ্যান্সার গুলো খুব শর্ট শর্ট করে কিন্তু উপস্থাপন করা হয়েছে। বই বা গাইড গুলোতে যেগুলো আছে বাজারের ওইগুলোতে দেখবেন যে এত ছোট করে কিন্তু অ্যান্সার লেখা নেই, সব অ্যান্সার কিন্তু বড় বড়। এখানে যতটুকু মুখস্থ রাখা যায় সম্ভব বা পড়া সম্ভব ততটুকুই এখানে দিয়েছি, যে এইটুকু আইডিয়া থাকলেই আপনি মোটামুটি এই আইডিয়ার উপর বেসিস করে আপনি বাদ বাকিটা লিখে আসতে পারবেন। এইটুকুই দরকার আপনার। এখানে দেখেন খুব বেশি পেজ কিন্তু নাই, এখানে যদি দেখি দেখি এখানে 37 পেজ আছে, পরে এখানে 54 পেজ আছে পরের পিডিএফ এ, তারপর এখানে 55। তাহলে সব মিলে যদি ধরি তাহলে 130টা পেজের মতো আছে। ঠিক আছে, 130টা তো এত এত সবকিছু পড়ালাম, 130টা পেজ, এটা জাস্ট রিডিং দিবেন। আর মানে যে জায়গায় আপনার প্রয়োজন ওখানে আপনি দাগায় রাখলেন, হাইলাইটার দিয়ে আপনি হাইলাইট করে রাখলেন, বা দেখা যাবে যদি আপনি ছোট ছোট নোট করতে চান সে নোট করতে পারেন। তারপর ভৌগোলিক অবস্থান এবং এর সুবিধাদি, দেখেন ভৌগোলিক অবস্থান অলরেডি পড়লেন শর্টলি। দেন এর সুবিধা, তো এটাও কিন্তু সুবিধাবলী একবার আসছে। এখন সুবিধাবলীর কিন্তু বিস্তর লেখা আছে, তো কতটুকু লিখবেন। এখন ভৌগোলিক অবস্থান কিন্তু আপনি এটা তখন এটা শর্টলি এখানে লেখা আছে, কিন্তু ভৌগোলিক অবস্থান সম্পর্কে কিছুক্ষণ আগে পড়লেন। তো যতটুকু পড়লেন ওইটুকুই, যে নাম্বার বেশি থাকে সেটাই পুরোটাই লিখবেন এখানে, আর যদি নাম্বার কম থাকে তাহলে কমাবেন। দেন এবারে ভৌগোলিক অবস্থার সুবিধাবলীর মধ্যে আসে। তো সুবিধাবলীর মধ্যে কিন্তু একদম জিস্ট পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি উর্বর সমভূমি, মৌসুমী জলবায়ু, দেন নদী বহুলতা এবং যোগাযোগ, যোগাযোগের কেন্দ্রবিন্দু, অর্থনৈতিক সম্ভাবনা, এই 5টা পয়েন্ট যদি লেখেন, এখানে এত শর্টলি লেখা আছে, আপনি দেখেন 5টা পয়েন্টের আন্ডারে চাইলেই ইজিলি আরো 2টা লাইন করে লিখতে পারবেন। এখানে যদি 1 লাইন থাকে আপনার হাতের লেখা হবে হচ্ছে যে 2-2.5 লাইন। তো আলটিমেটলি এইটুকু কিন্তু পুরোপুরি বর্ণনা করলে 1-1.5 পৃষ্ঠার মতো হয়ে যাবে। এমন না যে আপনার নাম্বার 10 এসএস এর জন্য আপনি একদম 3-4 পৃষ্ঠা লিখবেন, কারণ আপনার তো সময়ের দিকে তাকাইতে হবে। কারণ যে সময়টুকু আছে লিমিটেড 4 ঘন্টার সময়, 4 ঘন্টার সময়ের মধ্যে পুরো 200 মার্কের অ্যান্সার গুলো কমপ্লিট করতে হবে। তাহলে এই 200 মার্কের অ্যান্সার কমপ্লিট করার জন্য একটা প্রশ্নের এগেইনস্টে কতটুকু লেখা সম্ভব, তো মোটামুটি এখানে পিডিএফ এর মধ্যে বা কেমন নাম্বার সেট হয় ততটুকুই দেওয়া হয়েছে। আপনারা যদি এই বুলেট পয়েন্ট যদি মুখস্থ করেন, বুলেট পয়েন্ট মুখস্থ করলে কিন্তু তখন এটার এগেইনস্টে আর বর্ণনা দিলেন, মানে বর্ণনা একবার রিডিং দিলেন, তখন কিন্তু এই বুলেট পয়েন্টটা মুখস্থ থাকলে ওখান থেকে আমার পরবর্তীতে এই বুলেট পয়েন্ট ধরে ধরে আপনি আনসারগুলো লিখতে পারবেন, বানাই লিখবেন ডেফিনেটলি। তাহলে এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ।
দেন আসেন এই প্রশ্ন দেখেন 36তম বিসিএস এ আসছে দুইটা জিনিস, সেটা হচ্ছে প্রবাল দ্বীপের গুরুত্ব, বরেন্দ্র অঞ্চল বা বরেন্দ্র জাদুঘর। এটা যেহেতু সালে আসছে এই জন্য আমরা এটা দিয়েছি। তো এই দুইটার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রবাল দ্বীপের গুরুত্ব বা সেন্ট মার্টিনের গুরুত্বটা ইম্পর্টেন্ট বেশি, এটা আপনি ধরতে পারেন সেন্ট মার্টিনের। তো এটার মধ্যে আপনি একটা জিনিস গুরুত্ব দিয়ে পড়তে পারেন, প্রবাল দ্বীপ বা সেন্ট মার্টিনের গুরুত্ব। আবার কারণ এটা পড়ার সুবিধা হবে কি, পরবর্তীতে বঙ্গোপসাগর নিয়ে আছে, তাহলে বঙ্গোপসাগরের গুরুত্ব যখন আপনি বর্ণনা করতে যাবেন সেটা মূলত আপনি সেন্ট মার্টিনের গুরুত্বই কিন্তু আপনি বর্ণনা করবেন, আলাদা কিছু না। তো আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গোপসাগর অংশটুকু যদি আমরা ধরি, তো সেন্ট মার্টিনও ডেফিনেটলি আমাদের এটার মধ্যেই পড়ে। তাহলে বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব বলুক বা যে কোনো ধরনের গুরুত্ব বলুক, বঙ্গোপসাগরের রাজনৈতিক গুরুত্ব বলুক, যে ধরনের গুরুত্ব বলুক, সেন্ট মার্টিন কিন্তু তার মধ্যে চলে আসে। তাহলে সেন্ট মার্টিনের যে গুরুত্বগুলো আছে এখানে ধরেন 4টা পয়েন্ট দেওয়া আছে, তাহলে এই 4টা পয়েন্ট সরাসরি মুখস্থ রাখবেন, পয়েন্টের নামটা মুখস্থ রাখেন, তারপরে এর আলোকে কিন্তু আপনি সবকিছু লিখতে পারবেন। দেন এই যে এইখানে পরেরটাতে যেটা আছে যে বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব, তো সেটাও কিন্তু 35তম বিসিএস এ আসছে। আবার এই জিনিসটা ব্লু ইকোনমি বা সমুদ্র অর্থনীতি যখন আমরা একটা রচনা পড়েছি, রচনার মধ্যেও কিন্তু এটা কাভার করেছে। অনেক কিছু আছে যে বাংলাদেশ বিষয়গুলির অনেক প্রশ্ন আপনার রচনা থেকে কানেক্ট মানে কাভার করে যাবে। আবার রচনার অনেক কিছু আছে যেটা বাংলাদেশ বিষয়গুলি পড়লেই আপনি রচনাগুলো লিখতে পারবেন। এটা কিন্তু আলাদা কিছু না, বাংলাদেশ বিষয়গুলি পড়া দিয়ে কিন্তু বাংলা রচনা অনেক ক্ষেত্রে ইংলিশ রচনাও কিন্তু হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্ব দেখেন সেম ভাবে এখানে কিন্তু এই পয়েন্ট গুলো আছে, ভিতরেও কিন্তু ইম্পর্টেন্ট লাইন একদম শর্ট শর্ট করে কিন্তু বলা আছে, এবং এমন না যে এটা একদম এলোমেলো কোনো তথ্য দেওয়া আছে, খুব শর্টলি যেটা মনে মনে রাখা যায়। এমন মনে হইতে পারে যে ডাটা কোটেশন নাই কেন, ডাটা অনেক কিছু, আপনাকে এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়ে যদি ডাটা কোটেশন, হ্যাঁ ডাটা কোটেশনের ব্যবস্থা আছে, সমুদ্র অর্থনীতি বা শূন্য অর্থনীতি যদি পড়েন, ব্লু ইকোনমি, ওখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে। কিন্তু এখানে এই শর্ট সময়ের মধ্যে যতটুকু পড়া সম্ভব, গ্রসলি যতটুকু পড়া সম্ভব, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে এমন কোনো পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স দেওয়া উচিত না যেটা আপনি পড়লে এখন মুখস্থ রাখতে পারবেন না, পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। এখানে কিন্তু সেই বিষয়গুলো দেওয়া আছে যতটুকু আপনার, আপনি এটা একবার রিডিং পড়লেই এর প্রেক্ষিতে লিখতে পারবেন। এখন তো হাত এর মধ্যে যদি আবার 4-5টা ডাটা কোটেশন দিয়ে ডাটা দিয়ে দিই, আপনি এটা রাখতে পারবেন না। হয়তো বা নাম্বার বললাম যে একদম না পড়ে, মানে এই ডাটার ভয়ে কনফিডেন্স লো হওয়ার কারণে না পড়ে পরীক্ষার হলে যাওয়ার চেয়ে এইভাবে পয়েন্ট করে মুখস্থ করে রিডিং দিয়ে সাহস নিয়ে পরীক্ষার হলে যাওয়া অনেক বেটার, সেটা আপনাকে বেটার আউটপুট দিবে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলোর অর্থনৈতিক গুরুত্ব, পাহাড়ের অর্থনৈতিক গুরুত্বগুলো এখানে যেমন পাহাড়গুলো আপনি পড়লেন টারশিয়ারি যুগের পাহাড়গুলো, তো ওইগুলোই কিন্তু আছে। তো ওই পাহাড়গুলোর গুরুত্বটা কি, এখানে গুরুত্ব 5টা পয়েন্ট দেওয়া আছে। এই 5টা পয়েন্টই আপনি যদি প্রত্যেকটার আন্ডারে 2-3 লাইন করে লেখেন তাহলে হয়ে যাবে। আপনি যখন নিজে বানায় লিখবেন 2-3 লাইন এমনিই বানায় লিখতে পারবেন, এখানে শর্টলি এখানে বলা আছে, সেগুলো একবার রিডিং দিবেন। এই যে এইটা বিষয় যে বঙ্গোপসাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব, এই ভূ রাজনৈতিক গুরুত্ব কিন্তু বাংলাদেশ বিষয়গুলির মধ্যেও আসতে পারে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যেও আসতে পারে। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে 2টা পার্ট আছে, 2টা পার্টের মধ্যে আসতে পারে, 2টা পার্টের মধ্যে ডাটা দেওয়ার মতো বা তথ্য, এখানে যা তথ্য আছে লেখার মতো বিষয় থাকতে পারে। ওখানে কনসেপচুয়াল পার্টের মধ্যে থাকতে পারে, এমপিরিক্যাল পার্টের মধ্যেও থাকতে পারে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মধ্যে। কারণ দেখেন এখানে বঙ্গোপসাগরের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কৌশলগত অবস্থান একটা, আঞ্চলিক সহযোগিতা, যোগাযোগের প্রবেশদ্বার সম্ভাবনা, গভীর সমুদ্র বন্দর, এটা ভূ রাজনৈতিক প্রতিযোগিতা, এটা একদম জিস্ট পয়েন্ট কিন্তু এখানে দেওয়া আছে। আপনি যদি 10টা হাজার এলোমেলো পয়েন্ট যদি লেখেন, তার চেয়ে যদি এই 5টা পয়েন্ট যদি লেখেন, এটা চুম্বক হিসেবে থাকবে। এবং এইভাবে যদি আপনি দেখান হেডলাইন, আসলে ভিতরে তো তেমন কিছু আমরা খুব যে পড়ি এমন না, যেটা আপনি হাইলাইট করতে চান সেটা হয়তো ডিফারেন্ট কালারে লিখলেন, কিন্তু এই পয়েন্টগুলোই কিন্তু আসলে চোখে পড়বে। পয়েন্টগুলো দিয়ে যদি সাইডে এইভাবে লিখেন, তাহলে কিন্তু আপনি তীর চিহ্ন দিয়ে লিখলেও কিন্তু এটা সুন্দরভাবে এই জিনিসগুলা ফুটে উঠবে। পয়েন্ট করে দিয়ে বক্স যদি নাও করেন, বক্স করা আসলে সময় হবে না, তীর চিহ্ন দিয়ে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা তখন দেখাবে। বাংলাদেশের সমুদ্র সীমারেখা ও সমুদ্র বিজয় সম্পর্কে লিখুন, এই জিনিসটা আপনারা প্রিলিতে পড়েছেন, এই তথ্য প্রিলির পড়াটাই রিভিশন করবেন। বাংলাদেশের সমুদ্র সীমা কতটুকু, সমুদ্র নিয়ে ভারত এবং মায়ানমারের সাথে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোতে বাংলাদেশ কতটুকু সমুদ্র সীমা লাভ করেছে সেগুলোই লিখতে হবে। সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব,
সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্ব আর বনজ সম্পদের গুরুত্বের মধ্যে বনজ সম্পদের বিষয়টাও এখানে হেল্প করবে, কারণ সুন্দরবনে আবার মৎস্য পাওয়া যায়, সেটা মৎস্য সম্পদের বিষয়টা হেল্প করবে। সুন্দরবনে মানুষ ঘুরতে চায়, তাহলে পর্যটন শিল্পের বিষয়টা হেল্প করবে। অনেক বিষয় কিন্তু আছে, সুন্দরবনে একটা বিষয় কিন্তু নাই। তাহলে বনজ সম্পদ চাইলে আবার কি হইতে পারে, এখানে অনেক কিছু লিখতে পারে। এখানে তো ধরেন দুইটা পয়েন্ট আছে, আপনি বনজ সম্পদের অর্থনৈতিক গুরুত্ব যদি আপনি লিখতে চান, কারণ বাংলাদেশের বনজ সম্পদ নিয়ে কিন্তু একটা অধ্যায় আছে, খনিজ সম্পদ, বনজ সম্পদ, এগুলো নিয়ে একটা অধ্যায় আছে, প্রাকৃতিক সম্পদ। তো ওই অধ্যায়ের মধ্যে যে তথ্যগুলো আছে, বনজ সম্পদের আরো যে তথ্য আছে, আপনি চাইলে সুন্দরবনের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে ওখানে যে পয়েন্টগুলো আছে এখানে ঢুকাই দিতে পারেন, কারণ আলটিমেটলি তো ওটাও তো আপনি পড়বেন। তো ওইটা পড়লে তাহলে ওই তথ্যটা কিন্তু এর মধ্যে আসবে। আমাদের বনজ সম্পদ সম্ভবত এটা প্রাকৃতিক সম্পদ, এটা কোনটার মধ্যে আছে, এই যে প্রাকৃতিক সম্পদ, পার্ট 3 মধ্যে এটা কিন্তু দেওয়াই আছে, পার্ট 3 মধ্যে কিন্তু এটা আছে। ওকে, তাহলে এর মধ্যে পর্যটন শিল্প গেল, তারপরে এটা আর একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিরাপত্তা বেষ্টনী, বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা, সাইক্লোন, সুনামির হাত থেকে কিন্তু বঙ্গোপসাগরটা, সরি, সুন্দরবনটা কিন্তু রক্ষা করে। তো ভূ রাজনীতিতে এর গুরুত্ব, বাংলাদেশের ভূ রাজনীতি, সরি, এটা এটা অন্য প্রশ্ন। এটা ভূ রাজনীতিতে বাংলাদেশের কৌশলগত অবস্থান, সম্ভাবনা এবং ঝুঁকি, এর 40তম বিসিএস আসছিল। শুধু 40তম বিসিএস না, বিসিএস এ না, এই ধরনের প্রশ্ন পরবর্তী বিসিএস গুলোতে আসছিল। ঠিক আছে, মানে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যেও কিন্তু এই রিলেটেড প্রশ্ন কিন্তু এসেছিল। তো এখানে যে বিষয়গুলো আছে দেখেন, পয়েন্ট করে, মানে পয়েন্টের আকারে, পয়েন্টের আন্ডারে আবার সাব পয়েন্ট, তিনটা জিনিস দেওয়া হয়েছে। মানে এখানে কৌশলগত অবস্থান বলা আছে, কৌশলগত অবস্থানটা একটা করে লিখবেন, লিখে এর আগে মানে সাব পয়েন্ট থাকবে এখানে। ভূ রাজনৈতিক সম্ভাবনা কেমন, এখানে আন্ডারে 3টা পয়েন্ট। ঝুঁকি কেমন, এটার আন্ডারে 3টা পয়েন্ট। কতটুকু আছে, এই প্রশ্নের উত্তর আপনি একটা গাইড বইয়ে কতটুকু পাবেন, কত বড় পাবেন, ওইটুকু আপনার মুখস্থ করা এখন কি আপনার দ্বারা সম্ভব? এটা কিন্তু সম্ভব না, ওইটুকু আপনার মুখস্থ করা। বরং এখানে যদি 3 3 6 9টা পয়েন্ট কিন্তু আপনার মনে রাখা সম্ভব। আর 9টা পয়েন্ট যদি লিখেন, ভিতরে যদি আরো 2টা লাইন করে লেখেন, এটা একটা প্রশ্নের উত্তর তো আসলে 10 মার্কের বেশি থাকবে না। আর যদি এটা যদি দেখা যায় যে না, 10টা প্রশ্ন আছে, প্রত্যেকটার 20 মার্ক করে, তাহলে ডেফিনেটলি প্রশ্নটা এরকম থাকবে না, এর সাথে আরো কিছু লেজার থাকবে। ওকে, তাহলে এই বিষয়টা। আর কিছু ক্ষেত্রে আছে যে এক্ষেত্রে যারা ম্যাপ দিতে পারবেন তারাও ম্যাপ দিতে পারেন, কারণ বাংলাদেশের অবস্থান, মানে ভূরাজনৈতিক ভাবে বাংলাদেশের অবস্থান দেখিয়ে এর আশেপাশে যে দেশগুলো আছে সেই দেশগুলো দেখিয়ে দেওয়া, বাংলাদেশের আশেপাশে অন্ততপক্ষে যে সার্কভুক্ত দেশ রয়েছে সেই দেশগুলোর অবস্থান দেখায় দেওয়া। যারা ভালো পারেন এটা দিতে পারলে আরো বেটার। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের গুরুত্ব মোটামুটি উপরে পড়েছেন, ওটা পড়লেই হবে, এটা আলাদা করে বলা আছে। এই যে বদ্বীপের ব্যাপারটা, এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন, আমি এটা যেগুলো আলোচনা করছি ওগুলো আপনার শর্ট সাজেশন হিসেবে ধরবেন। যেমন বদ্বীপ এবং নিষ্ক্রিয় বদ্বীপ যেটা কথা বলছি, 36তম বিসিএসে আসছে, তখন এটা আমি বলবো যে এর পরে আর এটা কখনো আসে নাই, তা আসছে জন্য এটা দেওয়া আছে, তো আসার সম্ভাবনা এটা কম আছে, তো সুতরাং এটা আবার অনেকের কাছে কঠিন লাগবে, বাদ দিয়ে দিয়ে। তারপর বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কেন বলা হয়, তো এটা যদি আপনার মনে হয় যে না একটু পড়তে চাই, তাহলে এই যে এখান থেকে এই জিনিসগুলা হেডলাইনটা খালি পড়ে নিবে, তেমন কিছু না, এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই, আসলে যেন লিখতে পারে। তো বদ্বীপ পরিকল্পনা, এটা ধরেন এইভাবে, কিন্তু এখন পর্যন্ত এইভাবে আসে নাই। ডেল্টা প্ল্যান যেটা আছে, তো এই সময়টাতেও আসার সম্ভাবনাটা নাই। পরবর্তী সময়ে যখন পরিস্থিতি চেঞ্জ হইলে বা এটা কখনো যদি গুরুত্ব পায় তখন আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন আপাতত এটা আপনি স্কিপ করলেও পারেন, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট টপিক ছিল বদ্বীপ, সাথে আবার বদ্বীপ পরিকল্পনাটা। তাহলে এটা প্রথম অধ্যায় গেল। তো প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু খুব বেশি প্রশ্ন নাই, বড় জোর এখানে 4 থেকে 5টা প্রশ্ন পড়ার মতো। বাংলাদেশের জনসংখ্যা, দ্বিতীয় অধ্যায়। তো এখানেও ঠিক একইভাবে আমরা বিগত সালের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, সাথে মানে এখানে কিন্তু আবার তথ্যগুলো আপডেট করাই আছে সর্বশেষ। যেমন জনশুমারি কি, এই প্রশ্নটা আসছিল, ষষ্ঠ জনশুমারি ডেমোগ্রাফিক বৈশিষ্ট্যগুলা। তো জনশুমারি এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা নিজের মতো করে লিখবেন, এমন নয় সংজ্ঞা এটাই মুখস্থ করতে হবে, কঠিন সংজ্ঞা থাকে, কারণ কিছু কিছু সংজ্ঞা আছে যেগুলা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, যে বিষয়গুলো আছে ওগুলো যদি বাংলায় আমরা ট্রান্সলেট করি, জিনিসটা হুবহু যদি ট্রান্সলেট করি জিনিসটা কিন্তু কঠিন মনে হয়। সহজে লিখবেন এগুলো। ষষ্ঠ জনশুমারি যে ডেমোগ্রাফিক বৈশিষ্ট্য, আমরা তো এটা জানি, কারণ এটা আমরা খুব প্রিলিতে পড়েছি, খেয়াল করে দেখেন।
সালে এটা জনশুমারি হওয়ার পরে প্রিলির জন্য আমরা বহুবার পড়েছি। তো ওখানে যে গুরুত্বপূর্ণ ডেটা যা আছে সেগুলোই আমরা দেখে যাব। তবে এই প্রশ্নটা আর এখন আসার সম্ভাবনা নাই ডিরেক্টলি। এই প্রশ্ন আর কি আসবে না, ডিরেক্টলি আসবে না, ডিরেক্টলি আসবে না। কিন্তু এখানকার যে ডেটাগুলো আছে ষষ্ঠ আদমশুমারি, এই ডেটাগুলো বিভিন্ন প্রশ্নের উত্তরগুলোর তুলনা করতে বা উত্তরের ডেটা হিসেবে আপনি ইউজ করতে পারেন। এই জন্য কিছু মানে এটা বললাম সেটা হচ্ছে কি প্রিলির যে পড়াটা আপনি পড়েছেন জনশুমারি সম্পর্কে, ষষ্ঠ জনশুমারি সম্পর্কে প্রিলির সময় যা পড়েছেন ওই পড়াটুকুই এখান থেকে রিভিশন দেন। ঠিক আছে, ব্যাস। ওটা হলেই ওই ডাটাটুকু কিন্তু আপনি জনসংখ্যা রিলেটেড কোনো প্রশ্ন যদি আসে সেখানে কিন্তু বিভিন্নভাবে আপনি ইনকর্পোরেট করতে পারবেন। তো ওইটুকু হলেই হবে। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা 44তমতে আসলেও এবারের জন্য গুরুত্বপূর্ণ। এইভাবে 40তমতে কিন্তু 3টা প্রশ্ন আসছিল। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কি, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড 2টা আসছিল। ডিভিডেন্ডকে কাজে লাগাতে গেলে করণীয় কি, আর এর সাথে অ্যাড করে দেওয়া হয়েছে বাংলাদেশের সম্ভাবনা কেমন আর চ্যালেঞ্জ কি কি আছে, কারণ এর সাথে এটা যায়। তো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এবারের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। যদিও 44-এ আসছে, এবারের জন্য ইম্পর্টেন্ট। কারণ বাংলাদেশ কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে টাইম লাইন, এই টাইম লাইনের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ যাচ্ছে। তো এটা এই সময়ের জন্য মানে বিগত কয়েক বছর ধরে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে আসছে। এটা ধরেন আমি 41তম বিসিএস থেকেও কিন্তু পড়ে আসছি, মানে 40তম বিসিএস এর সময় পড়ে আসছি। তো 40-এ আসে নাই, 41-এ আসে নাই, 43-এ আসে নাই, শেষমেশ 44-এ আসছে। কিন্তু তখন থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। তো এটার গুরুত্ব কিন্তু এখন পর্যন্ত আছে, আবার রিপিট হতে পারে। তাহলে এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে বলা আছে, যতটুকু বলা আছে 15 থেকে 64 বছর, আর এখানে যে তথ্য বলা আছে সেটা ডিভিডেন্ডকে কাজে লাগানোর জন্য কি করণীয়, কতটুকুর মধ্যে এর লেখা আছে খেয়াল করে দেখেন। 4টা হেডলাইন দেওয়া আছে, 4টা হেডলাইনকে আপনি ইলাবোরেট করেন। এই হেডলাইনের মধ্যে আবার কি আছে, 2টা করে সাব পয়েন্ট দেওয়া আছে, এটার সাব পয়েন্ট দেওয়া আছে। তো হেডলাইন কি আছে, হেডলাইনের আন্ডার সাব পয়েন্ট মনে রাখলেন, বাস এই কাজটুকুই শুধু করতে হবে। আর বাদ বাকি যা আছে, আপনি যদি তথ্য প্রযুক্তি দক্ষতা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মধ্যে যদি আপনি 2টা পয়েন্ট মনে রাখেন, কারিগরি শিক্ষা, তথ্য প্রযুক্তি, তো কারিগরি শিক্ষা নিয়ে একটা লাইন লিখতে পারবেন, তথ্য প্রযুক্তি নিয়ে একটা লাইন লিখতে পারবেন। আসলে ওইগুলো তো আর পড়ে দেখবে না, দেখবে এইগুলাই, যে আপনার উপস্থাপনার ক্ষেত্রে পয়েন্ট আছে কিনা, সাব পয়েন্ট আছে কিনা, এই উপস্থাপনার ধরনটা সুন্দর হয়েছে কিনা। যদি দেখা যায় যে এই জায়গাটুকু আপনার দেখতেই সুন্দর লাগছে, তার মানে আপনি কি ভেতরে কি লিখেছেন এবং পয়েন্ট কি আছে, আমি তো এখানেই টিক চিহ্ন দিয়ে যাব। হ্যাঁ, এই বিষয় নিয়ে আলোচনা করা আছে। মোটামুটি সবগুলো পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আসছে। তো ওর পরে আপনি কি লিখলেন, পরে তো তেমন কিছু যে আমরা লিখি না এটা তো সবাই জানে, আমরা যিনি ওইটাই খালি ইলাবোরেট করে লিখি, তাই না? ওইটাই ইলাবোরেট করে লেখা হয়। তো মূল জায়গা তো এইটাই। তাহলে এই জায়গাটুকু থাকলে আপনার উপস্থাপনা সুন্দর থাকে, আপনি কিন্তু মানে দ্রুত লেখাটা শেষ করতে পারেন যদি বুলেট পয়েন্ট আকারে আপনি লিখেন। তো বাংলাদেশের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ গুলো কি, এখানে এই যে এখানে অর্থনৈতিক ক্ষেত্রে কি সম্ভাবনা আছে বাংলাদেশের, অর্থনৈতিক ক্ষেত্রে চ্যালেঞ্জ কি আছে, এখানে কিন্তু দেখেন এমন আছে না, যদি বাংলাদেশের সম্ভাবনা একবারে লেখা যায়, বাংলাদেশে কি কি সম্ভাবনা আছে উত্তর লিখলেন একটা, আবার চ্যালেঞ্জ কি আছে উত্তর লিখলেন আরেকটা। তো এটার এগেইনস্টে যদি আমরা এভাবে চিন্তা করি যে আপনার সম্ভাবনা, যে জায়গায় সম্ভাবনা আছে সে জায়গায় চ্যালেঞ্জও আছে, যে জায়গায় সম্ভাবনা আছে সে জায়গায় চ্যালেঞ্জও আছে। কারণ ওই সম্ভাবনা চ্যালেঞ্জ আলাদা কিন্তু থাকতে পারে না, একসাথেই থাকে। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে কি সম্ভাবনা আছে আর সেটার কি চ্যালেঞ্জ আছে। তো এটা যদি আমরা মানে এইভাবে একটা ক্ষেত্র ওয়াইজ যদি লিখি, একটা টপিক ওয়াইজ যদি আমরা লিখি যে এই অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আমার কি কি সম্ভাবনা আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আমার কি কি চ্যালেঞ্জ আছে, এটা যদি একবারই আমরা লিখতে পারি তাহলে কিন্তু আরো বেশি এটা মানে এটার জন্য আমার অনেকে আছে যে দেখা যাবে যে অনেক বড় বড় লিখবে, কিন্তু কম জায়গার মধ্যে যদি কম্প্যাক্ট একদম তথ্য থাকে সেটাতেও কিন্তু চোখে আই ক্যাচি হবে। অনেকের লেখা আছে অনেক ছোট ছোট লেখা, তারপরেও বোঝা যায় যে ওই সুন্দর ওইটুকু লেখার মধ্যেই সুন্দর করে লিখেছে কিছু গুরুত্বপূর্ণ লেখা। তো যাদের লেখা ছোট, যদি এমন হইতো জাস্ট হচ্ছে ওই আপনি বড় বড় করে লিখলেন জন্য নাম্বার বেশি পাইলেন, যাদের লেখা ছোট তারা নাম্বার কম পায়। হ্যাঁ, এরকম কিছু ইনসিডেন্ট ঘটে, যে ইনসিডেন্ট ঘটার কারণে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হয়তো বা সে সব সাবজেক্টে নাম্বার ভালো পেয়েছে, এমন একটা সাবজেক্টে নাম্বার এত কম আসছে
সেটা আসলে বিশ্বাসযোগ্য না। তো এরকম ইনসিডেন্ট আমাদের, আমরা যদি মার্কশিট গুলো দেখি, মার্কশিট গুলোতে এরকম কিন্তু প্রতিফলন আমরা দেখতে পেয়েছি। তো এটা আসলে ভাগ্যের উপর নির্ভর করে আসলে কার ক্ষেত্রে কখন এটা ঘটবে। আবার একজনের কাছেই ঘটতে পারে এটা, যে অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে ভালো, একটা সাবজেক্টে খুব খারাপ করছে। তো আসলে এভারেজ যদি আমরা চিন্তা করি, এটা ওইরকম খারাপ হওয়ার কথা না যে নাম্বারটা আসছে। তো বিনিয়োগ এবং সঞ্চয় এটার মধ্যেও তাই, এর মধ্যে সম্ভাবনা চ্যালেঞ্জ রয়েছে। জনসংখ্যা, এর সম্ভাবনা কি, চ্যালেঞ্জ কি। সৃজনশীলতা, এর সম্ভাবনা কি, এর চ্যালেঞ্জ কি, এখানে যা বলা আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু মানে ওটা কিন্তু ক্ষেত্র অনুসারে ভাগ করে দেওয়া আছে। তার মানে এখানে চারটা চারটা 8টা পয়েন্ট কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4টা পয়েন্টের আন্ডারে কি, এটা 4টা, এটা 4টা। তাহলে এটা যদি আপনি হেডলাইন ধরে ধরে পড়েন, তাহলে কিন্তু আপনার পড়তে খুব সময় লাগবে না। তাহলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটার জন্য গুরুত্বপূর্ণ। পরিবার পরিকল্পনা এবারের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয় এটা। এবারের জন্য অতটা গুরুত্বপূর্ণ না এটা। তাহলে এটা কি করতে পারেন, যদি পড়তে মন চায় শুধু হেডলাইন গুলো পড়ে যান। জনসংখ্যা নিয়ন্ত্রণে কি কি পদক্ষেপ, 1 2 3 4 5, এই 5টা হেডলাইন আছে। 5টা হেডলাইন পড়তে আপনার খুব বেশি বেগ পেতে হবে না। যদি এটা 2-3 পেজের একটা প্যারা থাকতো, মানে একটা বড় প্যারাগ্রাফের মতো বা রচনার মতো থাকতো, তখন আবার পড়তে প্যারাই লাগতো। তো এটা প্রয়োজন নাই, এটা খালি জাস্ট এতটুকু আপনি পড়তে পারেন। জনসংখ্যার আধিক্যের কারণ কি কি আছে, এখানেও দেখেন 5টা পয়েন্ট দেওয়া আছে। তারপরে জনসংখ্যা সমস্যার সমাধানের নীতিমালা এবং পদ্ধতি, এখানে কি দেওয়া আছে দেখেন, এখানেও কিন্তু 4টা পয়েন্ট দেওয়া আছে। 4টা পয়েন্টের আগে নীতিমালা এবং পদ্ধতি আলোচনা করা আছে। কারণ নীতিমালা এবং পদ্ধতি বলা আছে, নীতিমালা কি এবং সেই নীতিটা কিভাবে কাজ করবে, সেটা তার পদ্ধতি। তাহলে এরকম শর্ট শর্ট 1-2 লাইনে কিন্তু লেখা আছে, মানে একদম কোনো কিছুই এটা ইলাবোরেটলি রচনা আকারে লেখা হয়নি। প্রশ্ন উত্তর বুলেট পয়েন্ট ছোট ছোট করে। তো এইভাবে আপনি রিডিং দিলে কিন্তু পড়া শেষ হয়ে যাবে আপনার। আচ্ছা, ইম্পর্টেন্ট এটা আর একটা ইম্পর্টেন্ট, যেমন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মানব সম্পদটা আবার গুরুত্বপূর্ণ। এখানে 30টা দেওয়া আছে, যদি 38তমতে আসছে। মানব সম্পদের এই তথ্য শুধু যে বাংলাদেশ বিষয়াবলিতে কাজে লাগবে ব্যাপারটা এরকম না। এটা যদি রচনার মধ্যে আসে, সেটা আসতেও পারে বাংলা রচনা, ইংলিশ দিয়েও আসতে পারে, হিউম্যান রিসোর্স সম্পর্কে প্রশ্ন আসতেই পারে। তো তখন আপনি বাংলার যদি জ্ঞান থাকে, এটাকে ইংলিশে কনভার্ট করে, ইংরেজিতে অনুবাদ করে আপনি লিখতেই পারবেন। তাহলে এটা মানব সম্পদটা কাকে বলে তার সংজ্ঞাটা দেওয়া আছে, আর মানব সম্পদ উন্নয়নের কি কি উপায় রয়েছে এখানে কিন্তু এই পয়েন্টগুলো দেওয়া আছে। 4টা পয়েন্ট দেওয়া আছে। 4টা পয়েন্টে আপনি কিভাবে আপনার মানে আপনার সুচিন্তিত মতামত বলা আছে এখানে। তাহলে আপনি কি সুপারিশ করবেন, আর এই সুপারিশের বিপরীতে কাজটা কিভাবে হবে, সেই কর্মপদ্ধতি সম্পর্কে এখানে বলা আছে। তাহলে এই 4টা: শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ, স্বাস্থ্য এবং পুষ্টি নিশ্চয়তা, উদ্ভাবন এবং গবেষণা, R&D। এর বাইরে কিন্তু কিছু নাই। আপনি যত বই খুঁজে দেখেন না কেন, যদি একটা বইয়ে এটা নিয়ে যদি 2 পেজ লেখা থাকে, দেখবেন এই 2 পেজ ইলাবোরেট করে এই কথাগুলোই লিখছে। খালি ওখানে এইভাবে পয়েন্ট করে জিনিসগুলো ছোট ছোট করে নাই, ইলাবোরেটলি লিখছে। তো ইলাবোরেটলি লেখার কিন্তু এই বিষয়টা আপনি হয়তোবা এখন মানে যেটা আছে এটা শেষ করা যাবে না শর্ট সময়ে। আসলে এটা তো দরকারও হয় না এখন। ঠিক আছে, এখন দরকারও হয় না, যতটুকু সময় পাওয়া যাবে এর মধ্যে এতটুকু পড়লেই এনাফ। আর পরীক্ষার হলে কিন্তু ওই ইলাবোরেটলি অত কিছু যা পড়বেন সবকিছু লিখতে পারবেন না তো। তা আমার কি দরকার, বাংলাদেশ বিষয় বলে রিটেন যাই বলেন না কেন, কোনো কিছু কি আসলে মুখস্থ করে যায় অ্যান্সার করা সম্ভব? সম্ভব না। আপনি পড়বেন, পরে আপনার আইডিয়া জেনারেট হবে, আইডিয়া জেনারেট হইলে সেখান থেকে আপনি অ্যান্সার গুলো করে আসতে পারবেন। এটাই তো। তারপর দক্ষতা উন্নয়নে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব দেখেন। জাস্ট এটা এক্সট্রাক্ট করে 44তম বিসিএস আলাদা করে আসছে, যে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা। তো এটা আমাদের উপরে আমরা পড়লাম, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্যেও পড়লাম, মানব সম্পদ উন্নয়নের জন্য এটা প্রয়োজন আছে। আবার এখানে বলা আছে যে এই শিক্ষার আবার গুরুত্বটা কি। তো এই শিক্ষার গুরুত্ব কর্মসংস্থান তৈরি করা, শ্রম বাজারের চাহিদা পূরণ, আত্মকর্মসংস্থান তৈরি, উৎপাদনশীলতার বৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন। ডেফিনেটলি এগুলো হয়। যেহেতু এগুলো হয়, তার মানে এই 5টা পয়েন্ট আপনি যদি আলোচনা করেন, অ্যান্সার এটা ইজি না? ইজি। দক্ষ মানব সম্পদ উন্নয়নে শিক্ষার গুরুত্ব, এবার বলছে শিক্ষার গুরুত্ব, ওটা ছিল শুধু কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা, আর এটা ওভারঅল একটা শিক্ষার কথা বলছে। জাস্ট মানে প্রশ্নের প্যাটার্নটা একটু টুইস্ট করা, একটু টুইস্ট করা।
তাহলে এটা যদি আলাদাও থাকে, এখন খেয়াল করে দেখেন উপরের যে কয়টা তথ্য আমরা জানলাম, এখানে মানব সম্পদের সংজ্ঞা, আপনার এটা উন্নয়নের উপায়গুলো আমরা হয়তো বা শেষে দিলাম, মানে পরে, এগুলো প্রত্যেকটা আছে। তারপর কারিগরি শিক্ষার গুরুত্ব, তারপরে শিক্ষার সর্বাধিক গুরুত্বের বিষয়টা, আবার হচ্ছে সরকারের উদ্যোগ এখানে বলা আছে, সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে সবকিছু কিন্তু হয়ে গেল। এখন এই সবকিছু যদি এক জায়গায় করেন, এবার যদি মানব সম্পদ নিয়ে কোনো রচনা আসে পরীক্ষায়, সেটা লেখা যাবে না? আর অলরেডি রচনা লেখার মতো কন্টেন্ট আপনি পড়ে ফেলেছেন, তাহলে এইগুলো সব এক জায়গায় কম্পাইল করলেই কিন্তু একটা রচনা লেখা হয়ে যায়। মানব সম্পদ নিয়ে একটা রচনা লেখা হয়েছে, ধরেন মানব সম্পদ নিয়ে আমি কোনোদিন সাজেশন আপনাকে দেই নাই যে মানব সম্পদ সম্পর্কে রচনা, যে বাংলায় বা ইংলিশে আপনি মানব সম্পদ নিয়ে, হিউম্যান রিসোর্স নিয়ে একটা রচনা পড়েন, এটা আমি দেই নাই কখনো। কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে যদি মানব সম্পদ নিয়ে এই এই প্রশ্নগুলো 4টা 5টা প্রশ্ন যদি পড়া থাকে, এগুলো এক জায়গায় এগুলো কম্পাইল করলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তারপর এই প্রশ্নটা এটা আসছে, যদিও অনেক আগে আসছে, বাংলাদেশের জনসংখ্যা সমস্যা না সম্পদ, আর এটাকে যদি মানব সম্পদে রূপান্তর করতে চান কি কি পদক্ষেপ নিতে হবে, একই বিষয়। এবং এর সফলতা কি, বাংলাদেশ সরকার কি কি গ্রহণ করেছে এবং তার সফলতা কি। তাহলে আগে যে বিষয়টা গেল জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করা, ওই তথ্যই কিন্তু এখানে আছে, ওই তথ্যগুলোই কিন্তু এখানে আছে। আর বাংলাদেশের সফলতাটা এখানে এক্সট্রা করে এই তথ্যটা দেওয়া আছে, এই সফলতার জায়গাটুকু প্রত্যেকটা সেক্টর ওয়াইজ। এখানে যে সেক্টর গুলো বলা আছে, সে সেক্টরে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সাথে তার সফলতাটা কি, শর্টলি এখানে কিন্তু দেওয়া আছে। তাহলে এই মানব সম্পদের, মানে এটাও কিন্তু মানব সম্পদের পার্ট, বা ডেমোগ্রাফিক ডিভিডেন্টেরও পার্ট ধরতে পারে, কিছুটা কিন্তু এটা হেল্প করে। অর্ধেক অংশ কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বিষয়টাও এর মধ্যে আছে, কারণ এই বাংলাদেশের জনসংখ্যার তো ম্যাক্সিমামই এখন তরুণ কর্মক্ষম জনসংখ্যা, তো তাদের ওইটা, ওই জনসংখ্যাটাকেই তো বলা হচ্ছে এখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট। ওকে, এবার আসেন সেকেন্ড পার্টের মধ্যে। তাহলে জনসংখ্যার ওইটা একটা পার্ট গেল, সেকেন্ড পার্টের মধ্যে আছে হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো এটা 3 স্টার দেওয়া যায়, কারণ ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে কিন্তু প্রত্যেকবারই মোটামুটি প্রশ্ন হয়েছে, মিস কিন্তু যায় নাই। ঠিক আছে, মিস কিন্তু যায়নি। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে হয় তাদের পরিচয় জানতে চেয়েছে, না হলে আলাদা করে নির্দিষ্ট একটা নৃগোষ্ঠীকে উল্লেখ করে তাদের আবার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য জানতে চেয়েছে। ঠিক আছে, এরকম বিষয় কিন্তুই হয়েছে, এরকম হয়েছে, যেমন এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংজ্ঞা বলেছে, তারপরে মানে এটা সংজ্ঞা এখানে আছে, আমার সংবিধানে বলা আছে তাদের সম্পর্কে। ঠিক আছে, সেটাও এখানে উপস্থাপন করা আছে। সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিচয় দিন, খেয়াল করে দেখেন, এবার টুইস্ট দিয়েছে না এটা। আমরা কিন্তু এই জিনিসটা প্রিলিতেও পড়েছি, তারা সমতল ভূমিতে বাস করে, পাহাড়িতে যারা বাস করে সেটা তো আমরা জানি, কিন্তু সমতল ভূমিতে সাঁওতাল, গারো, ওরাও, এরা যে বাস করে এটা আমরা জানি। সাঁওতাল, ওরাও, এরা একই একই জায়গায় বাস করে। গারোরা আবার ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর এরিয়াতে বাস করে, এটা আমরা জানি। এবং এখানে যা তথ্য লেখা আছে দেখেন তো, এই তথ্যের মধ্যে 99% আপনি প্রিলিতে পড়েছেন না? সেটাই তো পড়েছেন। তো এর বাইরে আর তেমন কিছু পড়ার নাই এখানে। হাজং আছে, হাজং, এই যে গারো হাজং, এটাও আছে, এটাও অ্যাড করে দিবেন। 4টা হয়ে গেল, হ্যাঁ 4টাই এটা বাস করে। তারপর আসেন পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো পার্বত্য চট্টগ্রামে যারা আছে, চাকমা, মারমা যারা আছে, তো সেইগুলো সম্পর্কে আপনাকে এখানে পড়তে হবে। চাকমা মারমারি যেহেতু মানে প্রধান এরা, তো এদেরটাই আসলে এখানে আলোচনা করা হয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা। তাদের ভাষা আলাদা করে আপনি পড়েছেন, প্রিলিতে দেখেন পড়েছেন, ধর্ম পড়েছেন, সমাজ ব্যবস্থা কোনটা মাতৃতান্ত্রিক কোনটা পিতৃতান্ত্রিক সেটা পড়েছেন, উৎসব পড়েছেন, আর জীবিকা তো একবারে ঐতিহ্যগতভাবে জুম চাষ। হয়তোবা আপনি যেটা পড়েন নাই সেটা হচ্ছে পোশাক এবং অলংকারটা পড়েননি, প্রিলিতে হয়তোবা এই তথ্যটা পড়েন নাই, এটা হয়তো বাদ আছে আপনার প্রিলিতে পড়া, কিন্তু বাদ বাকি এই সবকিছু কিন্তু আপনি প্রিলিতে পড়েছেন। তাহলে হেডলাইন এগুলো সবই ওইভাবে ধরে ধরে লিখবেন, সাথে পোশাক বা অলংকারের মধ্যে কিছু উদাহরণ দেওয়া আছে, যেহেতু চাকমা আছে এবং মারমা আছে, তো চাকমা এবং মারমাদের পোশাকের নামটা নতুন করে পড়লেন, তো এই নামটা পড়লেও আবার কিন্তু এটা প্রিলিতেও আপনার হেল্প করবে আপনাকে, কারণ ভবিষ্যতে যদি এখান থেকে প্রিলির প্রশ্ন হয় তাহলে সেটাও আপনি আনসার করতে পারবেন। এটি, তারপরে প্রধান উপজাতি কি কি আছে এদের ধরেন এখানে আলাদা করে আবার লেখা আছে, প্রশ্ন এরকম আসছে প্রধান উপজাতিগুলো কি কি, তাদের 3টে উপজাতি সম্পর্কে আপনি বর্ণনা দিন। তাহলে আপনি চাকমা, মারমা, সাঁওতাল এর সম্পর্কে যদি ভালোভাবে পড়েন আপনি লিখতে পারবেন, এখানেই কিন্তু দেওয়া আছে শর্টলি।
আর এটার ক্ষেত্রেও কি, এটার ক্ষেত্রে আপনি চাইলে ম্যাপে আঁকায় দেখাইতে পারেন, নাম্বার একটু ভালো পাবেন। যারা ম্যাপ ভালো পারেন, ম্যাপের মধ্যে চাকমারা কোন কোন জায়গায় বাস করছে বাংলাদেশের, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ওই জায়গাগুলোতে চাকমাকে অ্যাড্রেস করে দেওয়া। মারমারা কোন দিকে বাস করছে, ওটাও একই জায়গাতে, তো ওই দিকে অ্যাড্রেস করে দেওয়া। সাঁওতালদের অবস্থান যেহেতু পূর্ব মানে উত্তরবঙ্গের দিকে, রাজশাহী, দিনাজপুর, রংপুর এগুলোতে আছে, তাহলে উত্তরবঙ্গের এরিয়া যেগুলো আছে এগুলো অ্যাড্রেস করে দিয়ে সাঁওতালদের যে বসবাসের জায়গা সেটা অ্যাড্রেস করে দেওয়া উচিত ম্যাপে। তাদের সামাজিক এবং রাজনৈতিক সাংস্কৃতিক জীবনের পরিচয়, অলরেডি আমরা সমাজ জীবন পড়েছি, সমাজের মধ্যে তারা সমাজ ব্যবস্থা কেমন, পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক, তাদের বিচার ব্যবস্থা কেমন, যেমন এই যে আমরা কারবারির কথা পড়েছি, হেডম্যানের কথা পড়েছি প্রিলির মধ্যে, তারপরে বিয়ে কেমন হচ্ছে। তারপর সাংস্কৃতিক জীবনের মধ্যে আমরা কিন্তু কিছু জিনিস পড়েছি, তাদের ভাষা ধর্ম পড়েছি, তাদের উৎসব পড়েছি, তারপরে জীবিকা পড়েছি। এখানে যে পোশাকটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, তার মানে উপরে যা পড়েছেন, উপরে এইটুকুতে যা পড়লেন সাংস্কৃতিক বৈশিষ্ট্যের পরিচয়, ওখানেই কিন্তু এটা সংস্কৃতির মধ্যে এটা চলে আসছে, আলাদা করে এখানে দেওয়া আছে। আর সাঁওতাল অথবা গারো জাতিসত্তার জীবন, এখানে সাঁওতালেরটা ব্যাপারটা তো আমরা জানলামই, উপরে সাঁওতালটা আছে, আমরা এখানে এই জন্য গারো নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, সাঁওতাল অথবা গারো। তো গারো নিয়ে যেহেতু বিস্তারিত আলোচনা করা হয় নাই, উপরে সাঁওতাল নিয়ে আলোচনা হয়েছে, এখানে খেয়াল করে দেখেন সাঁওতাল নিয়ে আলোচনা হয়েছে। তো এখানে সাঁওতাল অথবা গারো যেহেতু বলছে, তো এই সুযোগে এখানে গারো নিয়ে আলোচনা করা হয়েছে। তো গারো সম্পর্কে আমরাও প্রিলিতে পড়েছি, এর হয়তো 50% না না, এর হচ্ছে 95% প্রশ্নে আমরা পড়েছি, উত্তর পড়েছি, মাতৃতান্ত্রিক পড়েছি, জুম চাষ, খ্রিস্টান পড়েছি, ওয়াঙ্গালা পড়েছি, তারপরে আচিক বা গারো ভাষা পড়েছি, শালজংও পড়েছি। অনেকে অনেকে হয়তো বা শালজংটা পরে নাই বা পোশাকটা পরে নাই, দকমান্দি দকশারি। তো এই পোশাকের, হ্যাঁ পোশাকের অংশটুকু আমরা প্রিলিতে কম পড়ি সাধারণত, আসে না, প্রিলিতে আসে নাই কখনো, এই জন্য আমরা পড়িও নাই কখনো। তাহলে আমরা এখানে এটা অ্যাড করে দিব। তারপর অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর অবদানটা মূল্যায়ন করুন। তাহলে অর্থনৈতিক অবদান এবং এখানে আছে সামাজিক অবদান, তো দুইটা অবদানের মধ্যে আবার এখানে পয়েন্ট করে দেওয়া আছে তাদের অবদানটা কি কি। পর্যটন শিল্প, কৃষি এবং বনজ শিল্প, হস্তশিল্প, তাঁত শিল্প এবং শ্রম শিল্প। এবং সামাজিকের ক্ষেত্রে সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশে নিয়ে আসছে, আর ঐতিহ্যবাহী জ্ঞান আছে তাদের, মানে এই বিষয়গুলো। তারপর সামাজিক দায়িত্ব তো আছে, স্থায়িত্ব আছে, সরি। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারের গৃহীত কি কি পদক্ষেপ আছে, ডেফিনেটলি পদক্ষেপ আছে। এখানে আমরা এই জিনিসটা তো পড়েছি, প্রাতিষ্ঠানিক কাঠামো, আবার সংবিধানেও তো আমরা পড়েছি, সংবিধানে তাদের একটা মানে গুরুত্ব দেওয়া আছে, আলাদা অনুচ্ছেদই তাদের সম্পর্কে কথা বলা হয়েছে। তারপরে প্রাতিষ্ঠানিক কাঠামো, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা, ভূমি এবং জীবিকার উন্নয়ন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং 3টে পার্বত্য জেলা কিন্তু আলাদা আছেই। তারপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন প্রণয়ন আছে, তাদের জন্য বিভিন্ন ধরনের উপজাতীয় কালচারাল একাডেমি গুলো রয়েছে সংস্কৃতির বিকাশের জন্য, এই সাংস্কৃতিক একাডেমি। তারপর পার্বত্য ভূমি কমিশনও আছে ওখানে, এই বিষয়গুলো কিন্তু আছে। তারপরে এটা আবার গুরুত্বপূর্ণ এবার যেটা আছে যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, কিন্তু এটা আবার আলোচিত, এটা কিন্তু অবশ্যই দেখতে হবে, কারণ সাম্প্রতিক সময়ে মানে পাহাড়ে কিন্তু আরো কিছু টেনশন আছে, আমরা জানি পাহাড়ে কিছু কিন্তু টেনশন ঘটে গেছে। তাহলে সেই জায়গা থেকে রাজনৈতিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব এখানে তো আছেই, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির গুরুত্ব এটা লেখাই আছে। আবার এই যে পার্বত্য চট্টগ্রামে অশান্তির পিছনে কারণগুলো কি কি, এই কারণগুলো কিন্তু সাম্প্রতিক বেসিসে আপনাকে পড়ে ফেলতে হবে। ভূমি বিরোধ, জাতিগত এবং সাংস্কৃতিক সংঘাত আছে, অর্থনৈতিক এবং সামাজিক বৈষম্য, রাজনৈতিক এবং প্রশাসনিক সমস্যা, তারপর নিরাপত্তা ও সামরিক পরিস্থিতি, তো এই বিষয়গুলো কিন্তু আছে এখানে। ওকে, তাহলে দেখেন আমরা মোটামুটি যে উপজাতি সম্পর্কে এবং জনসংখ্যা এবং উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে কিন্তু পড়েছি। এখন এরপরে যে তথ্যটা আছে এটা চাইলে আপনি পড়তেও পারেন, মানে এই অধ্যায় থেকে না পড়লেও পারেন, কারণ জনসংখ্যা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যদি পড়া হয়ে যায় এই অধ্যায় থেকে, তাহলে মোটামুটি গুরুত্বপূর্ণ পড়াটাই হয়ে যায়, এখান থেকে আর তেমন কিছু লাগে না রিটার্নের জন্য, এখান থেকে আর তেমন কিছু লাগবেও না। এখন এর পরে কি আছে, পরে যেগুলো আছে এটা আপনি স্কিপই করতে পারেন, আপনি চাইলে কেউ একবার রিডিংও দিতে পারেন। যে বাঙালি একটা সংকর জাতি, 37-এ আসছিল, দ্যাটস গুড। সংকর জাতি কেন বলা হচ্ছে, তো প্রিলিতেও আমরা কিছুটা পড়েছি, যদি আপনি চান এটা নিতে পারেন। তারপর নরগোষ্ঠী এবং জাতি, নরগোষ্ঠী এবং জাতির কথা বলা আছে, নরগোষ্ঠী এবং জাতির মধ্যে পার্থক্য এখানে পার্থক্য আকারে উপস্থাপন করা আছে, এটা আপনার চয়েসের উপর থাকবে, তবে একদম শর্ট সাজেশনের মধ্যে দিচ্ছি না। আবার আদিবাসী এবং উপজাতি, কাদেরকে আদিবাসী বলা হচ্ছে, কাদেরকে উপজাতি বা ক্ষুদ্র জাতিসত্তা বলা হচ্ছে,
এটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এগুলো আলোচনা করা আছে। তারপর বাংলাদেশের জাতিগত এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এটা কিন্তু আবার খেয়াল করে দেখেন যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিগত এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য আছে, মানে সামাজিক এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য। এখানে বাংলাদেশের সামাজিক এবং জাতিগত এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এই দুইটা মিলে কিন্তু আবার বাংলাদেশের সংস্কৃতি পরীক্ষায় যদি আসে, রচনা, এটা কিন্তু লেখা যায়। বাংলাদেশের সংস্কৃতি এই নামে যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় কিন্তু আপনি আবার লিখতে পারবেন। এটা একটা সুবিধা আছে। তাহলে দেখেন জাতিগত বৈশিষ্ট্য আর সাংস্কৃতিক বৈশিষ্ট্য, এখানে হেডলাইনে যেগুলো আছে আপনি অলরেডি এগুলো পড়েছেন। সাংস্কৃতিক বৈশিষ্ট্যের মধ্যে এগুলো অলরেডি পড়েছেন, শুধু আপনি বাঙালি সম্পর্কে আপনি আলাদা করে পড়েন নাই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব আপনি পড়েছেন। তো বাঙালি সম্পর্কে আলাদা করে পড়া মানে কি, বাঙালি একটা সংকর জাতি, উপরে যেটা পড়লেন আপনি যদি এটা বর্ণনা করেন আরো বেশি হবে। আর এখানে কিন্তু শর্টলি বলা আছে, ব্যাস গেল এটা। তাহলে দুইটা অধ্যায় কিন্তু আমাদের গেল। তৃতীয় এবং চতুর্থ, মানে এখানে যে চতুর্থ অধ্যায় আমরা বলতে পারি এটা, কিন্তু এটা মূলত ষষ্ঠতম, আহ সরি 16তম অধ্যায়ের মধ্যে যায় আর কি। যদি আমরা এটা চিন্তা দেখি, আমরা এখানে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং এর পটভূমি, সেটার কথা বলছেন। যেহেতু ইতিহাস এবং সংস্কৃতির সাথে স্বাধীনতা যুদ্ধ এবং পটভূমি এটা রিলেট করে, এই জন্য এই দুইটা জিনিস একসাথে আলোচনা করা আছে। আচ্ছা, তাহলে দেখেন তৃতীয় অধ্যায়ের মধ্যে ইতিহাস যদি আমরা জানি, দেখেন এইটা একদম পিওর প্রিলির যে প্রথম অধ্যায় থেকে পড়া শুরু যদি আমরা করি, সেটার মতো একটা ফিলিংস কিন্তু আমাদের দিবে। প্রিলির ক্ষেত্রে আমরা একদম প্রথম দিকে আলোচনা করছি কি কি, যে বিভিন্ন জনপদের সংক্ষিপ্ত বর্ণনা। তাহলে বিভিন্ন জনপদের সংক্ষিপ্ত বর্ণনা, এটা প্রিলির যা পড়া পড়েছেন এখানে যা আছে, আমি বলবো না যে এটা পড়ে। আপনি প্রিলি যা পড়েছেন ওটা একবার রিডিং দেন, প্রিলির যে পড়া আছে ওটা একবার রিডিং দেন, ওইটা রিডিং দিলেই এনাফ। যদি এখান থেকে কোনো প্রশ্ন আসে আপনি লিখতে পারবেন, সাথে একটা সুন্দর করে ম্যাপ আঁকাই দিবেন। যারা ম্যাপ ভালো পারেন বা ম্যাপ প্র্যাকটিসে নিয়ে এসছেন, অন্ততপক্ষে বাংলাদেশের ম্যাপটা আসলে শেখা উচিত। বাংলাদেশ বিষয়গুলির বিভিন্ন জায়গায় আসলে এটা প্রয়োগ করা যায় যদি একবার শেখা সম্ভব হয়। আর যারা শিখতে পারবেন না, যারা একদমই পারেন না, তাদের ব্যাপার ভিন্ন। যদি আগে থেকে আপনি কম্প্রোমাইজ করতে চান করতে পারেন, তবে বাংলাদেশ বিষয়গুলিটা শিখে যাওয়া উচিত আর কি। তারপর দেখেন যে বরেন্দ্র কোন কোন এলাকা নিয়ে গঠিত আসছে, 43 এইভাবে আসছে। তো আপনি তো জানেন সেটা কোন কোন এলাকা নিয়ে গঠিত, সাথে যদি ছোট করে একটা ম্যাপ দিয়ে দেন হয়ে গেল। তারপর আরো জনপদের সংক্ষিপ্ত বিবরণ, সেটাও আপনি পড়েছেন। অন্তত পক্ষে কোন অঞ্চল জুড়ে অবস্থিত সেটা তো পড়েছেন। হ্যাঁ, এখানে ধরেন এই প্রশ্নটা আসছে এই জন্য আমরা এই জিনিসটা লিখতে পারছি। একদম নতুন আসলে তো আমরা প্রিলির পড়া দিয়ে আমরা লিখতাম, ডেফিনেটলি আমরা সেটাই লিখেছি। মানে যারা প্রথমবারের মতো এই প্রশ্নগুলো মানে ফেস করেছে ওই বছর, সাথে যারা ম্যাপ আঁকাইতে পেরেছে ম্যাপটা দিয়েছে, তো আপনাকে ওই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত, এটা আমরা জানি এগুলা। তো ছোট ছোট প্রশ্ন আসছে, এগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নেই। আপনি এখান থেকে শুধু প্রিলির সময় যে জনপদগুলো পড়েছেন এই জনপদগুলো দেখেন। মানে জাতীয়তাবাদ থেকে একটু পড়তে পারেন। এখানে জাতীয়তাবাদের উদ্ভব এবং বিকাশ, অর্থাৎ 1947-এর পর থেকে যে ঘটনাগুলো ঘটেছে এটা। আর এখানে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কিছু ইতিহাস দেওয়া আছে, যেটা আইনে আকবরী আমরা পড়েছি, ওখানে বাঙ্গালা পড়েছি। ঠিক আছে, তারপর এই বিষয়গুলো আমরা পড়েছি। একটা জিনিস বা দুইটা পড়েছি, বঙ্গ আর হচ্ছে এখানে এই দুইটা পড়েছি, এই দুইটা মনে রাখেন, তারপরেও চলবে। বাঙালি জাতীয়তাবাদ সম্পর্কে মূলত এখানে তিনটা প্রশ্ন আছে: বাংলা নামের উৎপত্তি, জাতীয়তাবাদের উদ্ভব এবং বিকাশ, আর উদ্ভব ও বিকাশে 52 সালের ভাষা আন্দোলনের তাৎপর্য। তাহলে উদ্ভব এবং বিকাশ মানে 1947-এর পর থেকে, 47-এর পরে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে বাংলাদেশে, সেগুলোই মূলত এখানে আলোচনা করতে হবে। ভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য মানে 1947-এর পর 48 থেকে 52-তে এই ঘটনা ঘটেছে। অর্থনৈতিক বৈষম্য কিন্তু 50-এর পর থেকে শুরু হয়েছে, 50 থেকে 60-এর দশকে, এই সময়টাতে যখন পাকিস্তান ক্রিয়েট হইলো, পাকিস্তান ক্রিয়েশনের পর থেকেই কিন্তু এই ঘটনাগুলো ওই 60-এর দশক পর্যন্ত কিন্তু তীব্র আকারে ছিল। তারপরে রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে 54 সালে নির্বাচন, 66 সালে 6 দফা আন্দোলন, এই দুইটাই কিন্তু মেইন একটা রাজনৈতিক অংশগ্রহণ। তারপর গণ অভ্যুত্থান এবং নির্বাচন 69 এবং 70। ঠিক আছে, এটাই জাতীয়তাবাদ কিন্তু এখানে আসছে। পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে তো কি হইলো, বাংলাদেশ স্বাধীনতাই লাভ করলো 1971-এ। তাহলে উদ্ভব এবং বিকাশ পর্যন্ত এই পর্যন্ত আসছে। তো চূড়ান্ত পর্যায়ে স্বাধীনতাও এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, দিলেও চলবে, কারণ বিকাশের সর্বশেষ পরিণতিটা ওইটাই, স্বাধীনতাটা। আর 52 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে এখানে বলছে। তো এখানে 52 সালের ভাষা আন্দোলনই মূলত আসলে সবকিছুর মানে যদি বলা হয় জাতীয়তাবাদের উদ্ভবে, কিন্তু প্রথম চালিকা শক্তি ছিল এইটি।
1952 সালের ভাষা আন্দোলন। এটা থেকেই পরবর্তীতে বাংলাদেশের সমস্ত আন্দোলন কিন্তু এখানে সংগঠিত হয়েছে, মানে ওই ইন্সপিরেশনের ফলেই। ঠিক আছে? ওকে। এবার আসেন যে ঐতিহাসিক কিছু ঘটনা আছে, এটা বিভিন্ন সালে আসছে। আমি বলবো যে এগুলো এখনকার জন্য আসার জন্য ইম্পর্টেন্ট না, আসবে না। পলাশির যুদ্ধ যেরকম আছে, কিন্তু যেহেতু সালে আসছে ওখান থেকে কিছু জিনিস এখানে দেওয়া আছে, আপনার যদি মনে হয় একদম রিডিং দিবেন। এখানে কিন্তু অহরহ প্রশ্ন আনি নেই, যেগুলো একদম প্রিভিয়াসলি, মানে একদম প্রাচীনকালের ইতিহাসের মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন পলাশী যুদ্ধ, বঙ্গভঙ্গ রদ, এগুলো আমাদের জন্য, বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে সেগুলোই এখানে হয়তো আনা হয়েছে, যেমন লাহোর প্রস্তাব, এই বিষয়গুলো। জাস্ট এগুলো আমি গুরুত্ব দিয়ে দিচ্ছি না যে এখান থেকে প্রশ্ন আসবেই। এখানে আছে বিষয়গুলো, একবার হয়তো বা রিডিং দিলে দিতে পারেন, চোখ বোলাইতে পারেন, কিন্তু একদম ওই যে আগে যেভাবে আমি স্টার্ট দিয়ে দিলাম বা একদম ধরে ধরে আলোচনা করলাম, ওইভাবে আপনার পড়ার দরকার নেই এখানে। এটা একদমই দরকার নেই, বাদ দেন। আবার দেখেন এখানেও কিন্তু এই বিষয়গুলো দেখেন যে আমরা এই জিনিসগুলো পড়েছি, মাৎসন্যায়, দ্বৈত শাসন, ৭৬-এর মন্বন্তর, চিরস্থায়ী বন্দোবস্ত, সিপাহী বিদ্রোহ, নীল বিদ্রোহ, দ্বিজাতি তত্ত্ব, এগুলো সম্পর্কে যদি টিকা আসে, এই জন্য এখানে কিছু তথ্য দেওয়া হয়েছে। হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনারা তো প্রিলিতেই পড়েছেন, এই তথ্যগুলো পড়েছেন না? তো ওই প্রিলির পড়াটাই থাকুক, আপনি প্রিলি থেকে ওই যে ওইটুকু রিভিশন দেন। আর যদি মনে হয় যে না প্রিলির জন্য এই জন্য আমি এইটুকুর জন্য বই খুঁজবো না, এখানে যা আছে একবার দেখে নিই, বাস দেখে নিলে হবে। এটা কিন্তু কয়েক লাইনে, ৩-৪ লাইনে কিন্তু এখানে দেওয়া আছে এগুলো। তো দ্রুতই কিন্তু এখানে শেষ হবে এটা পড়া। ঠিক আছে? তাহলে এই অধ্যায় থেকে তেমন কিছু নাই, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে না বলা চলে। ঠিক আছে, আসবে নাই বলা চলে। যদি প্রশ্ন আসে তাহলে এই যে 52 সালের ভাষা আন্দোলন থেকে বাদ বাকি কিছু, যে স্বাধীনতা যুদ্ধ এবং এর পটভূমি, ষষ্ঠ-দশ অধ্যায়ে যেটা আলোচনা করা আছে। তাহলে এখান থেকে আমি বলবো যে আপনি প্রিলিতে যা পড়েছেন একবার রিডিং দেন, সব, প্রিলির সব রিডিং দেন, তাহলে আপনার পড়া শেষ। ঠিক আছে? পড়া শেষ, খালি এখান থেকে যেটা ইলাবোরেট কিছু প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোর ভূমিকা, ফলাফল, তাৎপর্য, ওগুলো পয়েন্ট আকারে আপনি এই পিডিএফ থেকে মুখস্থ করে ফেলতে পারবেন। এর বেশি কিছু করতে হবে না। প্রিলির পড়া সবটাই রিডিং দেন, 1952 সাল থেকে 1971 সাল পর্যন্ত, স্বীকৃতি পর্যন্ত রিডিং দেন যা পড়েছেন এতদিন। সাথে আপনি কি করবেন, এখানে যে বুলেট পয়েন্ট আকারে কিছু তথ্য দেওয়া আছে, এই তথ্যটা আপনি নোট করবেন, তাহলেই হবে। যেমন তমুজুল মজলিস সম্পর্কে আপনি পড়েছেন, এখানে উপস্থাপনার ক্ষেত্রে আমরা কি করেছি, বুলেট পয়েন্ট দিয়েছি। ভাষা আন্দোলনের কারণ কি, আপনি কারণটা আপনি জানেন, কিন্তু আমরা প্রিলির জন্য ইলাবোরেটলি এটা পড়ার প্রয়োজন হয় না, কিছু তথ্য পড়তে হয়, সেগুলোই থাকে। তো কারণ যদি হয় তাহলে কারণগুলো আপনি হেডলাইনে পড়ে ফেলেন, 4টা হেডলাইনে পড়ে ফেলেন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আপনি বক্স করেও প্রিলিতে পড়েছেন, তো এটা বক্স করে দেওয়া হয়নি, একটু ইলাবোরেট করে দেওয়া হয়েছে, এবার লিখলে একটু নাম্বারটা বাড়বে। তারপরে ভাষা শহীদ সম্পর্কে আপনি সবই জানেন। তো অন্তত পক্ষে যদি 5 জনের নাম না লিখতে পারেন তাহলে আবার মুশকিল। হ্যাঁ, 3 জনের নাম মনে পড়ে, আর যদি নাম মনে না পড়ে তাহলে মুশকিল। তো তাদের একটু পরিচয় দেওয়া আছে, যদি ভাষা শহীদ সম্পর্কে পরিচয় চাই, সংক্ষিপ্ত পরিচয় যদি চাই। এবার যেহেতু অনেক কিছু আসলে বাদ যাবে, খেয়াল করে দেখেন অনেক কিছুই কিন্তু বাদ যাবে, যে আপনি চাইলে 1952 সাল থেকে শুরু করে 1971-এর সব তথ্য কিন্তু আপনি এখন আর পড়তে পারবেন না, মানে পড়ার প্রয়োজনও হবে না। তো যেহেতু মানে কিছু আছে যে ভেজাল মুক্ত কিছু ইতিহাস আছে 52 সালের ভাষা আন্দোলন, তাহলে ওই জায়গাগুলো থেকে একটু আমরা যদি গুরুত্ব দিয়ে পড়ি কিছু বিষয়, তাহলে আমাদের লাভই হবে। যদি ভাষা আন্দোলনের শহীদদের সংক্ষিপ্ত বিবরণ কখনোই আসে নাই, তারপরে দেখা গেছে যে এখান থেকে মুক্তিযুদ্ধের ব্যাপারে আসছে হয়তোবা, যারা বীরশ্রেষ্ঠ আছে তাদের সম্পর্কে আসছে, কিন্তু ভাষা শহীদ সম্পর্কে কিন্তু কখনো আসেনি। তাহলে এই সুযোগে কিন্তু আসতেও পারে। তাই আমি বলবো তোমাকে তাদের যে পরিচয়গুলো আপনি জানেন, তো এটা একটু দেখে নিতে পারেন। আবার এটা যে এমন যে সমস্যা হবে যে ফেল, আপনি এটা প্রিলিতে কাজে লাগাতে পারবেন না, ব্যাপারটা এরকম না, এটা কিন্তু প্রিলিতেও কাজে লাগবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে লিখুন, এটা জানেন, এটাই বলা আছে। তাহলে 52-র পরে এখানে 54 যুক্তফ্রন্ট নির্বাচন, এটা আবার গুরুত্বপূর্ণ কিন্তু। যুক্তফ্রন্ট নির্বাচনে কয়টা দল ছিল, সেই দলে কে কে প্রধান ছিল সেইটা। তারপরে যুক্তফ্রন্ট নির্বাচনের ফলাফলটা কি ছিল, নির্বাচনের তাৎপর্য কি ছিল। তাৎপর্য আমরা ফলাফলটা পড়েছি, নির্বাচনের তাৎপর্যটা হয়তো বা কখনো পড়ি নাই, তাহলে হেডলাইনে 4টা লাইন আমরা পড়ে ফেলব। তারপর যুক্তফ্রন্টের বিজয়ের কারণটা কি, বিজয়ের কারণটা অপরপক্ষে মুসলিম লীগের পরাজয়ের কারণটা কি, একই বিষয়। তাহলে এখানে হেডলাইন, এখানে 4টা বিজয়ের কারণ এবং 4টা পরাজয়ের কারণ।
মুসলিম লীগের পরাজয়ের কারণে, এই কথাগুলো বলা আছে। তাহলে এবার দেখেন আমরা কিন্তু 1971 সালের আগে ওইদিকে 52 এবং 54টা আমরা গুরুত্ব দিয়ে পড়লাম। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হইলো, মুক্তিযুদ্ধের পিছনে কিছু ঘটনা আছে। সেই ঘটনার প্রভাবগুলো কি? 1952 সালে ভাষা আন্দোলনের প্রভাবটা কি? এটা কিন্তু 4 লাইনে বলা আছে। এই প্রভাবটা কিন্তু আমরা এই ভাষা আন্দোলনের কারণটা কি এর মধ্যেই কিন্তু আছে। ভাষা আন্দোলনের কারণের মধ্যেই আবার এটা আছে। আবার ওখান থেকে কিন্তু এক্সট্রাক্ট করেই আবার এটা নিয়ে আসা হয়েছে। তো একটা পড়লে এটাও দেখবেন যে ইজিলি পারবেন, আলাদা করে পড়তে হচ্ছে না। 6 দফা আন্দোলন, এটা তখন 40-এ আসছিল, হয়তো বা এখন ওইভাবে আসবে না। 69-এর গণ অভ্যুত্থানটা ইম্পর্টেন্ট আছে, প্রত্যেকটাতে 4টা পয়েন্ট দেওয়া আছে। 70-এর নির্বাচন, অসহযোগ আন্দোলন, এই জায়গাগুলো থেকে কিন্তু কিছু তথ্য আসছে। যেহেতু এটার সাথে আবার সমসাময়িক সময়ের একটা রাজনৈতিক একটা ব্যাপার আছে, এই প্রশ্নগুলো যদি অ্যাভয়েড করতে চাই, এই প্রশ্নগুলো অ্যাভয়েড হইতে পারে, কিন্তু এই প্রশ্ন কিন্তু এইভাবে আসছে। কিন্তু এখানে অবশ্যই 1952 সালে ভাষা আন্দোলন, 1954 সালে নির্বাচন, যুক্তফ্রন্ট নির্বাচন, এগুলো সম্পর্কে কিন্তু পড়তে হবে। এই দুইটা মাস্ট পড়তে হবে। আর বাদ বাকিগুলোর সম্পর্কে যদি 69-এর গণ অভ্যুত্থান সম্পর্কে যদি আসতে পারে, এখানে বলা আছে, এটাও গুরুত্বপূর্ণ আছে, মানে 3rd নম্বর গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, এই 3টা জায়গায় গুরুত্বপূর্ণ এবং এই 3টা জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। 52 সালে ভাষা আন্দোলন, 54 নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান। আর এর বাইরেও কিছু জিনিস দেওয়া আছে, সেটা আসতেও পারে অনেক সময়। 6 দফা আন্দোলন আসার সম্ভাবনাটা কম থাকতে পারে এখন, কিন্তু যেহেতু আগে পড়া আছে, আপনি চাইলে এটা পড়তে পারেন। কিন্তু এই 3টা পড়বেন। 52 ভাষা আন্দোলন, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন, 69-এর গণ অভ্যুত্থান। ঠিক আছে, এই কয়টা অবশ্যই পড়বেন। আর এর যখন ধারাবাহিক ইতিহাস জানতে চাইবে 1947 থেকে 1971, তখন তো আসলে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আপনাকে লিখতেই হবে বিভিন্ন পর্যায়ে। তখন এই পর্যায়গুলো আপনি হেডলাইন ধরে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, তারপরে সামরিক শাসন, 6 দফা আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, অসহযোগ আন্দোলন, বা 1971 সালে ঢুকে গেলেন একবারে, এইভাবেও লিখতে পারেন হেডলাইন করে। আবার এইভাবে আলাদা করে পর্যায় করেও লিখতে পারেন। ঠিক আছে, এটা করলে কিন্তু এক্সেপশন হবে আর কি। এখানে একটা সময়কাল, এই সময়কালের মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা, এটা একটা রাজনৈতিক সময়কাল, এই সময়কালের মধ্যে গুরুত্বপূর্ণ ঘটনা। মানে আমরা তো সবাই তো এইভাবেই লিখবো, তাই না? কিন্তু যদি আপনি এইভাবে লেখেন, সেটা হবে একদম এক্সেপশন। ঠিক আছে, এইভাবে যদি লিখলে একদম এক্সেপশন হবে, কারো খাতায় এরকম থাকবে না আপনি যদি এইভাবে লেখেন। তাহলে ওইটা গেল। দেখেন এখানে একদম প্রশ্ন একদম সিলেক্ট করা হয়েছে যে সাম্প্রতিক সময়ে একদম আসার মতো যেগুলো, যেমন এটার ব্যাপারে কারো কোনো কনফিউশন থাকবে না যে এটা কোনো কনফ্লিক্টেড কোনো প্রশ্ন। কয়টা সেক্টরে ভাগ করা আছে? 11টা সেক্টরে ভাগ করা আছে, 11টা সেক্টরের কমান্ডারকে। তো ডেফিনেটলি এটা ম্যাপ সহ আপনাকে পড়তে হবে। কিছু আছে যে ম্যাপ ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায় কিছু কিছু ক্ষেত্রে, তার মধ্যে এটা একটা। সেক্টর 11টা সেক্টরে ভাগ করে আপনি ম্যাপের মধ্যে এটা দেখাই দিতে হবে। তারপর লেখার মধ্যে এটা এলাকা ভাগ করে আবার তার হচ্ছে সেক্টর কমান্ডারটা দেখাই দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, সদর দপ্তর আসলে বাদ দেওয়া হয়েছে। প্রথমে সদর দপ্তর ভাবছে মানে দেওয়া হবে এরকম, কিন্তু সদর দপ্তর আসলে আমরা প্রিলিতে পড়ি নাই, যেহেতু এটা বাদ। শুধু সেক্টর সেক্টর কমান্ডার সম্পর্কে আমরা পড়বো। ম্যাপ পড়বো, ম্যাপটা আঁকানো শিখবো, এটা সেক্টর ভিত্তিক ম্যাপটা। দেন তার প্রিলির ক্ষেত্রে কিন্তু আমরা পড়েছি অলরেডি, মানে ওইটা তো ম্যাপ ধরে ধরে আমরা পড়েছি প্রিলির সময়, তাই না? তারপরে এলাকা আছে যেটা, এটা আমরা পড়বো। আর তারপর সেক্টর কমান্ডার কে আছে, প্রিলির পড়াটাই রিডিং দিলেই হয়ে যাচ্ছে এখানে। তারপরে এটা আপাতত বাদ রাখতে, মানে গেরিলা যুদ্ধ সম্পর্কে ডেফিনেটলি এটা কিছু জিনিস করতে পারেন যে গেরিলা যুদ্ধের প্রকৃতিটা কি, কারণ এখান থেকে আসতে পারে আর কি। ঠিক আছে, যে কিভাবে যুদ্ধটা হয়েছিল, কিভাবে যুদ্ধটা সংগঠিত হয়েছিল, এখানে এইটুকু বলা আছে। সরাসরি এটা পরীক্ষা এইভাবে আসে নাই, মানে ইলাবোরেটলি, কিন্তু এখানে এই 4টা পয়েন্ট যেটা আছে, 4টা পয়েন্ট একটু দেখতে পারেন, যতটুকু দাগাই দিলাম। ঠিক আছে, কারণ এটা প্রশ্ন কোন প্যাটার্নে আসবে আমরা তো সব জানি না, কিন্তু এখানে এমন কিছু তথ্য আছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যদি একটু ডিটেলসে যায়, যে যুদ্ধের প্রকৃতি, যুদ্ধগুলো কিভাবে হয়েছিল, জনসাধারণ কিভাবে অংশগ্রহণ করেছিল, মুক্তিবাহিনী বা মুক্তিযুদ্ধটা কিভাবে সংগঠিত হয়েছিল, তাহলে এই জায়গাগুলোতে আসলে মানে তখন আবার এই তথ্যগুলো আমরা ইনকর্পোরেট করতে পারি। এই জন্য এই জায়গাটুকু আমি যতটুকু দাগিয়ে দিলাম, এইটুকু আপনারা পড়বেন। যৌথ বাহিনী সম্পর্কে একটু মানে আসার সম্ভাবনা কম, তারপরে একটু দেখে নাও, কারণ আপনি এটা প্রিলিতে পড়েছেন, যতটুকু পড়েছেন ওইটাই আপনি দিন। ঠিক আছে, অপারেশন জ্যাকপট,
অপারেশন কিলো ফ্লাইট, জ্যাকপট সম্পর্কে আমরা পড়েছি, কিলো ফ্লাইট সম্পর্কে আমরা হয়তো পড়ি নাই, ঠিক আছে, কিন্তু কিলো ফ্লাইটটা গুরুত্বপূর্ণ, এটা পড়ে নেওয়া উচিত। অনেকে আমরা প্রিলিতে পড়েছি, অনেকে কিন্তু আমরা প্রিলিতে পড়েছি, তো সেটা একটু রিডিং দিব। প্রিলিতে পড়েছেন, আবার যদি ভুলে যেয়ে থাকেন তাহলে এখান থেকে যেন কাভার করে। এবার আসেন যে এখানে মুক্তিযুদ্ধে মানে অবদান, তো মুক্তিযুদ্ধের অবদানটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি এখানে, একটা দেশীয় অবদান আর একটা হলো বিদেশিদের অবদান বা বিদেশি রাষ্ট্রের অবদান, দুই ভাগে ভাগ করেছি। তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধে দেশ অবদান সম্পর্কে লিখুন। মানে দেশীয় অবদানের মধ্যে বলেছে কি, সশস্ত্র বাহিনীর অবদান মানে নিয়মিত বাহিনী যারা যুদ্ধ করেছে তাদের যে অবদানটা ছিল সেই অবদানগুলো এখানে আলোচনা করা হয়েছে। তাহলে সেনা নৌ এবং বিমান বাহিনী ধরতে পারেন যেগুলো আছে, আবার বিভিন্ন ধরনের ফোর্স আছে তাদের অবদান, সেখানে সশস্ত্র বাহিনীর অবদান এখানে বলা আছে। এখানে নারী সমাজের অবদান, নারীরা হেল্প করেছে আমাদের এখানে, বীরাঙ্গনা যারা ছিল তারা, তারপরে কিছু নারী বীর বীর প্রতীক রয়েছে, তারা আমাদের হেল্প করেছে মুক্তিযুদ্ধে। ছাত্র সমাজের অবদান, ছাত্রদের কি ভূমিকা ছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অবদান কি ছিল, প্রবাসী বাঙালিদের অবদান কি ছিল। দেখেন প্রত্যেকটা জিনিসই কিন্তু আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। তাহলে যে জায়গা থেকে আসুক না কেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন জিনিসের অবদান, মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসুক, বা যেমন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, প্রবাসী বাঙালি, তারপর ছাত্রদের ভূমিকা, নারীদের ভূমিকা, সশস্ত্র বাহিনীর ভূমিকা, শর্ট শর্ট করে লেখা আছে। দেখেন এক পেজের মধ্যে কিন্তু সব পড়া শেষ। তো এই চারটা যদি হেডলাইন আপনার পড়া থাকে, তো ডেফিনেটলি চারটা পাঁচটা হেডলাইন থেকে তো আপনি ইলাবোরেটলি লিখতেই পারবেন। এগুলোর জন্য তার 10-12 লাইন, 10-12 প্রশ্ন, মানে 10-12 নম্বরের প্রশ্ন আসবে না। বীর শ্রেষ্ঠগণের নাম লিখুন। এই নামগুলো দেখেন এখানে আছে, নাম সম্পর্কে সরাসরি বলেছে নাম। এই প্রশ্ন খুবই ছোট ছিল, কিন্তু আমরা পড়ার সময় প্রিলির পড়াটাই পড়বো। কি পড়বো প্রিলিতে, আমরা আমরা আমাদের মেইন কোর্সে যেভাবে পড়েছি, চাইলে আমরা ওইভাবে কিন্তু পড়তে পারি, ঠিক আছে। আমরা যেভাবে পড়েছি সেভাবে পড়তে পারি, যেমন হচ্ছে বীর শ্রেষ্ঠদের নাম পড়েছি, তাদের সেক্টর পড়েছি, এইটুকু তথ্য পড়েছি, এবং কে কোন বাহিনীতে ছিলেন, এই তিনটা তথ্য আমরা পড়েছি। তো প্রিলিতে যেভাবে পড়েছে আমরা সেইভাবেই আমরা পড়তে পারি। প্রিলির পড়ার ডেপথ আমাদের যতটুকু ছিল ওই ডেপথটুকুই আমরা এখানে কাজে লাগাবো। এটার জন্য নতুন করে পড়ার দরকার নেই, ইভেন এখানে যা লেখা আছে সেটাও আপনার পড়ার প্রয়োজন নেই, মানে পড়ার লোডটা কমাইতে হবে, প্রিলির যা পড়েছেন ওটাই। এবার আসেন মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান। তো বিদেশিদের অবদানের ক্ষেত্রে এখানে রাষ্ট্রভিত্তিক অবদান এখানে নিয়ে আসা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কি অবদান ছিল, সোভিয়েত ইউনিয়ন আমাদের পক্ষে ছিল, চীন আমাদের পক্ষে ছিল না, তারপরে ভারত আমাদের পক্ষে ছিল। তার মানে একদল পক্ষে, একদল বিপক্ষে, আর একদল পক্ষে, এটা আবার বিপক্ষে আবার পক্ষে, তো ব্যাপারটা এরকম। আবার জাতিসংঘের ভূমিকা কি ছিল এভাবে আসতে পারে। তাহলে এখানে কিন্তু আমরা বড় করে কিছু লিখি নাই, শর্টলি লিখেছি, এটা আপনি পয়েন্ট করে লিখতে পারেন। তাহলে যখন এখানে সবগুলো দেশের একসাথে জানতে চাইবে, 38টার মধ্যে আসছিল এরকম, তো চাইলে তো আপনি এটা খুব বেশি বড় করতে পারবেন না, বা একটা দেশ নিয়ে অনেক বেশি লিখতে পারবেন না। প্রত্যেকটা দেশ সম্পর্কে যেহেতু লিখতে হবে, এখানে জাতিসংঘ সম্পর্কেও বলা আছে। তাহলে ভারত কি অবদান, তার ভূমিকাটা এখানে হয়তো দেওয়া আছে, হয়তো আপনি প্যারা করে লেখা আছে, এটা আমি বলবো যে আপনি বুলেট পয়েন্ট করেই দেন, ঠিক আছে। বুলেট পয়েন্ট এখানে ধরেন 3টা লাইন আছে, একটা এই 2টা লাইনের মধ্যে কিন্তু আসলে সেকেন্ড লাইনের মধ্যে অনেক কিছু আছে। দেখেন মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ দেওয়া, অস্ত্র সরবরাহ করা, খাদ্য দেওয়া, আশ্রয় প্রদান করা, এগুলো সবই কিন্তু আছে। কারণ এই শর্ট শর্ট করে লিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনি যদি এইভাবে আলাদা করে লেখেন যে মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ দিয়েছে, অস্ত্র সরবরাহ করেছে, তারপর খাদ্য এবং আশ্রয় প্রদান করেছে, আলাদা আলাদা করে লেখার দরকার নাই, এগুলো রিডান্ডেন্ট হয়ে যায়, জিনিসটা দেখতে বিরক্ত লাগে। কিন্তু একটা লাইনের মধ্যে সব আসলে কিন্তু হয়ে যাচ্ছে, আপনার তথ্য থাকলেই হইলো। তারপরে এখানে তাহলে তিনটা বুলেট পয়েন্ট দিয়ে দেওয়া যাচ্ছে। আপনি চাইলে এভাবে বক্স করে দিতে হবে, ব্যাপারটা এরকম না। ভারত লিখে ভারতের হচ্ছে লিখতে পারেন সরাসরি বড় হেডলাইন করে ভারতের পাশে, এরকম ভাবে যে সরাসরি সামরিক এবং রাজনৈতিক সমর্থন দিলেন, দেওয়ার পরে এরপরে আপনি বুলেট পয়েন্ট নিচে নিচে দিলেন। তারপরে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পাশে আপনি কলন ড্যাশ দিয়ে দিলেন কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন, দিয়ে কিভাবে কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন দেখিয়েছে সেটা আপনি নিচে আবার পয়েন্ট আকারে দিলেন। প্রথম পয়েন্টে এটা দিলেন, সেকেন্ড পয়েন্টে এটা দিলেন। এরকম মার্কিন যুক্তরাষ্ট্র কি করেছে,
সরকারিভাবে পাকিস্তানের পক্ষে ছিল আর জনমত ছিল বাংলাদেশের পক্ষে। বিষয়টা শুরুতেই যদি এটা আপনি হাইলাইট করে দেন, তার মানে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কে কি বলতে চেয়েছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে এখানে। তাহলে সরকারিভাবে পাকিস্তানের পক্ষে এখানে যেটা বলা আছে ভিতরে, তাহলে এই দুইটা পয়েন্টের আন্ডারে আপনি সাব পয়েন্ট চারটা কিন্তু হয়ে যাচ্ছে। এটা একটা হয়ে যাচ্ছে, এটা একটা হচ্ছে, তারপরে এটা একটা হচ্ছে, তিনটা পয়েন্ট হচ্ছে। চীনের ব্যাপারটাও তাই, এটা উপরে হেডলাইন সেমিকলন দিয়ে কলন ড্রেস দিয়ে তারপরে এটা লিখলেন, লেখার পরে এখানে যে পয়েন্ট আছে এটা হচ্ছে এখানে আহ যে কটা, যেমন এখানে একটা দাড়ি দেওয়া আছে, এখানে একটা দাড়ি দেওয়া আছে, এই দুইটা পয়েন্ট তো আপনি বুলেট পয়েন্ট করে লিখতে পারেন। জাতিসংঘ কি করেছিল, আলোচনা এবং মধ্যস্থতার উদ্যোগ নিয়েছিল। তাহলে এটাই আমার বুলেট পয়েন্ট, আমার হচ্ছে সেমিকলনের বা কলন ড্যাশের পাশে এটা থাকবে। তারপরে সে কি কাজ করেছিল সেটা আমরা দুইটা পয়েন্টে আমরা লিখে ফেলবো। তাহলে এর চাইতে কি ভালো অ্যান্সার আর কি সম্ভব নাকি? মানে একদম বড় বড় করে লেখার তো কোনো দরকার নেই, ছোট 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 করে আপনি অ্যান্সার গুলো লিখবেন, কিন্তু জিস্ট লেখাটা থাকবে, লেখাটা স্বয়ং সম্পূর্ণ হবে। তাহলে এইটুকুর মধ্যেই কিন্তু দেখেন একটা ছকের মধ্যেই কিন্তু সব তথ্য চলে আসছে। তাহলে এই শর্ট সময়ের জন্য বলেন, আর শর্ট সময় বলেন আর লং সময়ের জন্য বলেন, স্মার্ট প্রস্তুতির জন্য এর বাইরে দরকার আছে। আর শর্ট সময়ের জন্য আরো বেশি স্মার্টলি আপনাকে প্রস্তুতি নিতে হবে। ওকে, আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি? তো এটাও এখন পর্যন্ত আপনাকে ধরে নিতে হবে আনবিটেন একটা বিষয়। তাহলে এটা 38তম বিসিএসে আসছিল, জাস্ট ওই জায়গাটা আমরা প্রিলির পড়া যা পড়েছি সেই তথ্যগুলোই তো, আর তার গুরুত্ব এবং তাৎপর্যটা আপনি হেডলাইনটা আপনি মুখস্থ করে নিলেন, এতটুকু। আর তথ্য কে পক্ষে ছিল, কে স্বাক্ষরকারী ছিল, সেগুলো আমরা জানি, এবং তাদের মর্যাদা কি ছিল সেটাও আমরা প্রিলিতেই পড়েছি। তারপর আসেন মুক্তিযুদ্ধের অবদানের স্বীকৃতি স্বরূপ। এখন কিন্তু বর্তমানে এগুলোই এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ কিছু ইতিহাস থেকে যেহেতু প্রশ্ন আসবে না, তাহলে অপরপক্ষে যে ইতিহাসগুলো থেকে এতদিন প্রশ্ন আসেনি সেগুলো থেকে আবার প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে এটা আমরা এখান থেকে এটা অবশ্যই পড়ে ফেলবো, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, কি কি আছে, কাকে কোনটা কোন পদ, তারপরে সেগুলো পড়ে ফেলবো। আর নারীদের অবদান যেহেতু একটা আছে, নারীদের অবদানটা আলাদা করে আসলে আমাদের লিখতে হবে, তো তাদের সম্পর্কে এটা সম্পর্কে একটু জানতেই হবে। আচ্ছা, এটা বাদ দিতে পারেন এবার, 40তমতে আসছে তো, এটা আর আসবে না, এটা ওই সময়টাতে মানে দরকার ছিল, এটা এটা আর আসবে না। ঠিক আছে, এটা আবার রেখেছে কারণ উত্তরটা রেডি করা হয়েছে, এটা আর বাদ দেওয়া হয়নি, কারণ পরবর্তীতে যদি প্রয়োজন হয় বা এখান থেকে কোনো তথ্য প্রয়োজন হয় তাহলে এটা কাজে লাগতে পারে, তবে এটা এখন আর পড়ার প্রয়োজন নেই। মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো এগুলো কিছুই এখন পড়ার প্রয়োজন নেই, এটা পড়বেন। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য, এটা কিন্তু ঘুরে ফিরে দেখা যাবে যে এই 45-এ আসছে ধরেন, এটা কিন্তু মানে প্রত্যেকটা বিসিএস আসতে পারে, কারণ প্রত্যেকটা বিসিএস কিন্তু সেট সেট ভিন্ন হয়, এক সেটেতে প্রশ্ন থাকলে না অন্য সেটে আবার থাকতেই পারে। তো কোন সেটে কি থাকবে সেটা জানি না, আবার কিছু কিছু প্রশ্ন আছে যে সকল বিসিএস এই প্রশ্নগুলো আসতে পারে, যেমন না যে আগের বার আসছে জন্য এবার ওই প্রশ্ন সেট করবে না, এমন না। কারণ যে কোনো একটা সেটে ওই রিলেটেড প্রশ্ন সেট হইতেই পারে, এখন ওই সেট যদি আপনার পরীক্ষাতে নির্ধারণ হয় ওই দিন, তাহলে তো সেই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে সেরকম প্রশ্ন একটা এরকম যে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ দুইটার মধ্যে পার্থক্যটা কি, তাহলে এই পার্থক্যটা ভালোভাবে পড়ে নেবেন, আজীবন এটা কাজে লাগবে, প্রিলিতে কাজে লাগবে, রিটেনে কাজে লাগবে। প্রিলিতে হয়তো এভাবে আসবে না, রিটেনে কাজে লাগবে, ভাইভাতে কাজে লাগবে, ভাইভাতে কিন্তু এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে। ঠিক আছে, ভাইভাতে কাজে লাগবে স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্যটা কি, ভাইভাতেও কিন্তু এই প্রশ্নটা আসে। এবার আসেন টিকা। টিকাতে এই যে শর্টলি যে যা পড়েছেন এর মধ্যে অনেক কিছু পড়েছেন, যেমন আহ হয়তো বা আমরা এতক্ষণ তেমন কিছু পড়ি না এগুলা, কিন্তু প্রিলিতে এগুলো সবই আমরা পড়েছি, খেয়াল করে দেখেন। বাংলা একাডেমি সম্পর্কে পড়েছি, মুক্তিযুদ্ধ জাদুঘর সম্পর্কে পড়েছি, শহীদ বুদ্ধিজীবী দিবস, 17 এপ্রিল 1971, কনসার্ট বোর্ড বাংলাদেশ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। হ্যাঁ, এটা দেখি, এটা সম্পর্কে পড়েছি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কিছুক্ষণ আগেই ছিল। তেলিয়াপাড়ার রণকৌশল, প্রাক প্লাটুন, কেন্দ্রীয় শহীদ মিনার, স্মৃতিসৌধ, আমাদের যে স্মৃতির স্তম্ভ জাতির ইতিহাসের সাথে, সেগুলো নিয়ে কিন্তু এখানে আছে। তাহলে এখানে বাংলা একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর, তারপর কনসার্ট বোর্ড বাংলাদেশ, শহীদ বুদ্ধিজীবী দিবস, এগুলো সম্পর্কে কিন্তু আমার তো এমন না যে সব প্রশ্নই কঠিন আসবে, সহজ প্রশ্নই আসবে। আর টিকার জায়গাটা আছে, টিকার জায়গাতেও কিন্তু মুক্তিযুদ্ধের জায়গা থেকে প্রশ্ন আসে, তাহলে এটা বাদ দেওয়া যাবে না। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে আমরা কিছুক্ষণ আগে পড়েছি, ওই পড়াটাই এখানে নিয়ে আসবেন। তেলেপাড়া রণকৌশল, ক্র্যাক প্লাটুন, এগুলো ছিল। তারপরে কেন্দ্রীয় শহীদ মিনার এবং জাতীয় স্মৃতিসৌধ,
এটার পরিচয় দেওয়া আছে। তার মানে দেখেন এখানে যা আছে অনেক কিছুই কিন্তু এই মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে আসলে বাদ দেওয়া হয়েছে এটার জন্য, কিন্তু এর আগে যেগুলো সম্পর্কে প্রশ্ন আসেনি সেগুলো আবার এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে বা হাইলাইট করে এখানে দেওয়া হইলো। তাহলে আশা করি এখানে প্রথম অধ্যায়ের মধ্যে যতটুকু আলোচনা করলাম, মানে প্রথম সাজেশনের 3টা পার্টই আছে এখানে, আমরা তিনটা এই পার্টগুলো নিয়ে সামনে সেকেন্ড পার্ট নিয়ে পরে কথা বলবো। সেকেন্ড পার্টের মধ্যে কিছু নতুন প্রশ্ন আছে, আমি দেখাই দিব। তবে আজকে এটা আমি ইন ডিটেলস আলোচনা করব না। ইন ডিটেলস আলোচনা আমরা ফার্স্ট পার্টটাই করলাম। ফার্স্ট পার্টে 4টা অধ্যায় ছিল এখানে। ভৌগোলিক অবস্থান, ওইটা জনসংখ্যা, তারপরে ইতিহাস, ইতিহাস থেকে আবার একদম স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত 4টা অধ্যায় ছিল বিশেষ লিখিত পরীক্ষার এটা। তো এখানে কিন্তু আমরা দেখলাম যে সাম্প্রতিক ঘটনার আলোকে কোনো তথ্য কিন্তু এখানে অ্যাড হয়নি। যারা জুলাই বিপ্লব বললাম বা আরো যে জুলাই সনদের কথা বললাম, তারপরে আরো কি কি আছে, এই যে পিআর পদ্ধতি নির্বাচনের, এগুলো কিন্তু এখানে আসেনি, এগুলো কিন্তু পরে আছে, পরে এই পার্টগুলোতে আছে। যেমন এখানে কি আছে, বাংলাদেশের সমাজ, অর্থনীতি, প্রকৃতি, এটা তো সমাজ মানে মানে অর্থনীতি সম্পর্কে এখানে বলা আছে। সংবিধান এবং সরকার ব্যবস্থা এখানে কিন্তু আছে কিছু প্রশ্ন। যদি আমরা একটু দেখি এদিকে যাই তাহলে আমরা বুঝতে পারবো। খুব মানে স্বল্প সময়ের জন্য কিন্তু এটা রিডিং দিয়ে শেষ করার মতো একটা উপযোগী সাজেশন। আমি সামনের দিনেও এই 2টা শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব সামনেও। কারণ এখানে আমি কমাই দিয়েছি, গুরুত্ব দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি আসলে কোনটা এখন দেখবেন কোনটা দেখবেন না। আর কিছু উত্তর এখানে রাখা হয়েছে কারণ সামনে আবার আহ প্রশ্নটা গুরুত্বপূর্ণ হইতে পারে, এই জন্য। সংবিধান এবং সরকার ব্যবস্থা এগুলো তো আসলে একদম প্রাথমিক যে আলোচনা সেগুলো ইতিহাস থেকে আলোচনা করা হয়েছে, ভিতরে গিয়ে যে তথ্যগুলো সংবিধান এবং সরকার ব্যবস্থা সেগুলো থেকে আলোচনা আছে এগুলো। ইভেন অনুচ্ছেদটাও এখানে ব্যাখ্যা করা হয়েছে, অনুচ্ছেদ ব্যাখ্যা করুন, যে অনুচ্ছেদগুলো গুরুত্বপূর্ণ সেই অনুচ্ছেদগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপরে এখানে অনুচ্ছেদের শেষ করে 4র্থ অধ্যায় থেকে আবার সরকার ব্যবস্থা আলোচনা করা হয়েছে, মানে তথ্য যেন রিডান্ডেন্ট না হয়। যে সংবিধান পড়তে গিয়েও আমরা কিন্তু সরকার ব্যবস্থা পড়ে ফেলি, হ্যাঁ, নি আবি, নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগ, এটা পড়ে ফেলি না, আবার দেখা যায় সরকার ব্যবস্থার মধ্যে আবার এটা পড়তে হয়। তো এটা যেন মানে রিপিট না হয়, এই জন্য আমরা মৌলিক মানে অধিকার পড়ার পরে, 3য় ভাগ পড়ার পরে 4র্থ ভাগ থেকে এটা বাংলাদেশ সরকার ব্যবস্থা নামে এটা শুরু করে দিয়েছে। তাহলে 4র্থ, 5ম, 6ষ্ঠ এই ভাগ হিসেবে হেডলাইন করছে ওইটা, আবার সংবিধানের যে ভাগগুলো এটা এখানে আলোচনা করেছে। সামনের দিন এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলবো। তারপরে এটা এই যে আইন অধ্যাদেশ, এবার খুবই গুরুত্বপূর্ণ, আইন এবং অধ্যাদেশের মধ্যে পার্থক্য কি। ষষ্ঠ অধ্যায় চলে আসছি। ষষ্ঠের পরে দেখেন এই যে এখানে বলা আছে 7ম ভাগ, এটা নির্বাচন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা অধ্যায়ের উপরে আমরা পড়বো। আর 8ম, 9ম ভাগ পড়ার এটা প্রয়োজন নাই। আর 9ম ভাগে আবার আহ 9ম-এর ক ভাগের মধ্যে আবার কিন্তু জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করা আছে। 10ম, এখানে সাংবিধানিক পদ, তফসিল, সংশোধনী, এখানে বলা আছে এই যে জুলাই ঘোষণাপত্র কি এবং জুলাই স্মৃতি সনদ কি, এখানে একদম শর্টলি বলা আছে কি আলোচনা করা আছে ওর মধ্যে। সেটা আমরা তো জুলাই সনদের সবগুলো 26টাই আমরা লিখতে পারবো না, সম্ভব না, 26টা দফা তো আর লেখা সম্ভব না। তো জিনিসটা লিখতে হবে। তারপরে এখানে একবার আলোচনা করা আছে যে পিআর পদ্ধতি কি, পিআর পদ্ধতির প্রাসঙ্গিকতা, পিআর পদ্ধতির সুবিধা কি, পিআর পদ্ধতির চ্যালেঞ্জ কি, আর বিশ্বের মধ্যে উপযুক্ত নির্বাচন পদ্ধতিটা কি, এই জিনিসগুলো আলোচনা করা আছে। তারপরে শেষ পার্টে আবার আছে কি পরিবেশ, প্রকৃতি, প্রাকৃতিক সম্পদ, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, অনানুষ্ঠানিক গোষ্ঠী, জেন্ডার ইস্যু, সমসাময়িক বিশ্ব, এটা। তো এগুলো তো আছে, এর বাইরেও সিলেবাসের বাইরে কিছু প্রশ্ন আছে যেগুলো পরীক্ষায় প্রশ্ন আসে, সেটাও কিন্তু থার্ড পার্টে আলোচনা করা আছে। আমি এখন সব দেখাচ্ছি না, এটা আমরা নির্বাচন, এবার তো নির্বাচনটা ইম্পর্টেন্ট, নির্বাচন ব্যবস্থার মধ্যে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আলোচনা আছে। আচ্ছা, সিলেবাসের বাইরে থেকে কিছু প্রশ্ন আসে সেগুলো আছে, আর সাম্প্রতিকের যে কিছু তথ্য আছে যেমন সরাসরি সিলেবাস সম্পর্কিত নয় এরকম কিছু আসছে, মানে আসতে পারে। যেমন জিআই স্বীকৃতি, এটা কিন্তু আসতে পারে, বাংলাদেশের জন্য জিআই স্বীকৃতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
জিয়া স্বীকৃতির গুরুত্বপূর্ণ কিছু জিনিস দেওয়া আছে এখানে। জিয়া স্বীকৃতির গুরুত্ব কি, তারপর প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এটা কিন্তু 44 আসছে, এটা সিলেবাসের মধ্যে সরাসরি নাই। কৃষি গবেষণা, এই বিষয়গুলো আসছে। বুদ্ধিবৃত্তিক সম্পদের প্রকারভেদ, এটা কিন্তু আসছে সরাসরি সিলেবাসের মধ্যে, আমরা নাই, আমরা নাই এটা। সামাজিক অস্থিরতা, এটা সরাসরি সিলেবাসের মধ্যে নাই, সেগুলো থেকে আসছে। তারপর এই বিষয়গুলো কিন্তু আসছে। আর সাম্প্রতিক তথ্যের আলোকে এখানে দেওয়া আছে, যেটা 24 সালে গণ অভ্যুত্থান আন্দোলন কি, গণ অভ্যুত্থান কি, বিপ্লব কি, এটা বলা আছে। বিপ্লব না অভ্যুত্থান কি বলা হচ্ছে। তারপরে এই ঘটনাবলীগুলো দেওয়া আছে ধারাবাহিকভাবে, কারণ রচনাতে আসলেও এটা আসতে পারে। জুলাইয়ের ফসল জনকল্যাণমুখী করতে আপনার পরামর্শ কি, সেটা বলা আছে। 90-এর গণ অভ্যুত্থানের সাথে 24-এর গণ অভ্যুত্থানের পার্থক্য কি। তারপর সরকার ব্যবস্থার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, এইগুলো কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়েছে, এদের পার্থক্যটা কি সেগুলো পড়তে হবে। তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের ডক্ট্রিন অফ নেসেসিটি কি, গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে। সাংবিধানিক বৈধতা আছে কি নাই, এই বিষয়গুলো কিন্তু আছে। আবার সংবিধান পরিবর্তন, সংশোধন পরিবর্তন আসলে কোনটা কি, কেন প্রয়োজন, হ্যাঁ। তারপরে নতুন সংবিধান কিভাবে প্রণয়ন করা যেতে পারে, এইগুলো বিষয় আছে। সংবিধান প্রণয়নের প্রক্রিয়া কি, আনুপাতিক নির্বাচন ব্যবস্থাটা কি, এখানে বলা আছে কিন্তু। তারপর পররাষ্ট্রনীতির মধ্যে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি কি, ভারতের সাথে যে সম্পর্কটা কি, এগুলো কিন্তু বলা আছে। তারপরে অর্থনীতির মধ্যে কিন্তু আবার এটাও দেওয়া আছে, একদম শেষ অধ্যায়ে কিন্তু একদম সাম্প্রতিকের বিষয়ে সবকিছু আলোচনা করা আছে। তারপর টেকসই উন্নয়নের 3-0 মডেল, এটা বলা আছে। এগুলো সবই আবার কিসে, রচনাতে কাজে লাগবে। সামাজিক ব্যবসার কথা বলা আছে, ক্ষুদ্র ঋণের কথা বলা আছে এখানে, এগুলো থেকে রচনা আসবে। আবার বৈদেশিক মুদ্রার ব্যাপারটা আছে, বৈদেশিক ঋণ যে নেওয়া হচ্ছে আইএমএফ, বিশ্ব ব্যাংক থেকে, এটা ঋণের চ্যালেঞ্জটা কি, চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়টা কি, সেগুলো কিন্তু আছে। জেনজি সম্পর্কেও আছে। এই মোটামুটি একদম জিস্ট যতটুকু না পড়লেই না, সেগুলো কিন্তু আছে। যেহেতু আজকের প্রথম পার্ট একদম ইলাবোরেট নিয়ে আলোচনা করলাম, সামনে আমরা সেকেন্ড এবং থার্ড পার্ট নিয়েও ইলাবোরেট আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে সামনের দিন আবার কথা হবে। আপনারা এইভাবে পড়ে থাকেন। আর আন্তর্জাতিক বিষয়াবলী সবচেয়ে টেনশন থাকবেন বেশি। আন্তর্জাতিক বিষয়াবলী কনসেপচুয়াল পার্টটা রেডি হচ্ছে, এটা হইলেই ওটা প্রসিড করে দিব, আপনাদের দিয়ে দেওয়া হবে। সেই পিডিএফ গুলো আপনারা পড়তে পারবেন, একদম ধরে ধরে এটা পড়ে ফেলবেন। যা যা আছে একদম শর্ট করে দেওয়া হবে, এটা একদম শর্ট করে পড়ে ফেলবেন। আর সাথে কনসেপচুয়ালের জন্য, সরি, ইম্পেরিক্যাল পার্টের জন্য তো আর আগের কোনো কিছুই পড়বেন না, একদম নতুন করে যা দিব এখানে। হয়তো খুব বেশি টপিক থাকবে না, ওটা 8-10টা টপিক থাকবে এম্পেরিক্যালের মধ্যে। 8-10টা টপিক থেকে আশা করি যে আপনারা অ্যান্সার করার মতো প্রশ্নগুলো পেয়ে যাবেন। তো সেই বিষয়গুলো দিয়ে আমি মোটামুটি এম্পেরিক্যাল পার্টটা আপনাদের রেডি করে দিব। মানে সময় যতটুকু কম আছে, এই কম সময়ের মধ্যে আমাদের মোটামুটি সবগুলো সাবজেক্টের ভালো প্রস্তুতি হয়। আর আগের যেগুলো পিডিএফ দেওয়া হচ্ছে বাংলার জন্য, তারপরে সাধারণ বিজ্ঞানের জন্য ফুল পিডিএফ যা যা যেভাবে দেওয়া আছে সেভাবে পড়তে থাকেন। তারপরে ম্যাথের জন্য তো অ্যান্সার সহ দেওয়া আছে, শর্ট সাজেশন, সেগুলো ওইভাবেই আপনারা পড়াশোনা করেন, রিভিশন করতে থাকেন। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই।